সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের আজকের লাইভ সেশনে। আপনারা নিশ্চয়ই আমাদের আজকের যে আলোচনার বিষয় সম্পর্কে অবগত হয়েছেন যে আজকে আমরা মূলত আলোচনা করব যে এই কোভিড-19 মহামারীর সময় আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি কতটুকু নজর দেওয়া উচিত এবং সেটি কেন গুরুত্বপূর্ণ, এবং একই সাথে আমরা কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্য বজায় রাখবো। তো আজকে আমাদের সাথে যে দুজন আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন, সেটা আমাদের দুজনই আমাদের খুব পরিচিত মুখ এবং দুজনই ইয়াং, এবং এখন ওনারা সাইকিয়াট্রিতে উচ্চতর পড়াশোনা করছেন। একজন আছেন ডাক্তার মোহাম্মদ সোহেল হাসান, আমার বন্ধু, এবং আছেন আমার সাথে ধন্যবাদ সোহেল, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আছেন আমাদের সাথে ইমদাদুল মাকফির, যিনি সুদূর নান্দাইল থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ইমদাদ ভাই। আচ্ছা, তো তাহলে আমরা প্রতিবার যেটা আমরা করি, আমাদের এই সেশনটা প্রতিবারই আমরা প্রথমে একটু চেষ্টা করি আমাদের আজকের যে কোভিড-19 এর অবস্থা, সর্বশেষ পরিস্থিতি সবাইকে জানানো, এবং তারপরে আমরা মূল আলোচনায় যাব। তো সেই আলোচনায় আমি আজকে টোটাল পৃথিবীর সর্বশেষ যে কোভিডের পরিস্থিতি সেটা জানাবো। আজ পর্যন্ত সারা পৃথিবীতে প্রায় 72 লক্ষ লোক কনফার্ম কেস পাওয়া গেছে কোভিডের, এবং তার মধ্যে প্রায় 4 লাখের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে এই কোভিড-19-এ। এবং যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখি, বাংলাদেশে এখন পর্যন্ত কনফার্ম কেস হয়েছে প্রায় শনাক্ত হয়েছে প্রায় 74,000, এবং এর মধ্যে মৃত্যুবরণ করেছেন প্রায় 1012 জন। সুতরাং একটা বিষয় খুবই ক্লিয়ার যে পৃথিবীর সাথে সাথে আমাদের এই বাংলাদেশেও কিন্তু আমাদের কোভিড-19 এর যে আমরা বলবো যে ভয়াবহতা বলি, সেটি কিন্তু দিন দিন বাড়ছে, এবং অবশ্যই আমাদের উদ্বেগকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে। তো এই পরিস্থিতিতে একদিকে যেমন আমরা আসলে আমাদের শারীরিক সুস্থতার উপর যেমন গুরুত্ব দিচ্ছি, ঠিক একই পাশাপাশি যে আরেকটি জিনিস আমাদের যে মানসিক স্বাস্থ্য, সে বিষয়টা অনেক ক্ষেত্রেই সম্ভবত আমরা ভুলে যাচ্ছি। যেমন শুরুর দিকে একটি আলোচনায় বারবার আসতেছিল যে করোনা শেষ হলে তাহলে আমাদের মানসিক স্বাস্থ্যের কি হবে, কিন্তু সেই বিষয়টি আমরা এখন কিন্তু বাস্তবে পর্যবেক্ষণ করতেছি। কারণ অলরেডি পৃথিবীর অনেক দেশেই কিন্তু বিভিন্ন ডাটা আমাদের কাছে আছে যে মেন্টাল হেলথ নিয়ে বিভিন্ন ডাটা আমরা আমাদের হাতে আছে। এর মধ্যে ইউএন এর কিছু ডাটা আছে, এবং অস্ট্রেলিয়া, ইউকে, ভালো ভালো কান্ট্রির বেশ কিছু ডাটা আমাদের কাছে আছে, এবং স্বাস্থ্য সারা পৃথিবীতেই বর্তমানে একটি চরম উদ্বেগজনক জায়গায় পৌঁছে গেছে। সুতরাং এই পরিস্থিতিতে শারীরিক সুস্থতার সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি সমভাবে গুরুত্ব দেওয়াটা খুবই অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা সেটা আলোচনায় আমরা বিস্তারিত যাব। তো শুরুতে আমি একটি এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ছোট একটি গল্প আমি আজকে পড়তেছিলাম, যে বিষয়টি এরকমই বলতেছে যে যদি আমরা একটি গ্রুপকে কোনো ক্ষেতের মাঠে কাজ করতে পাঠাই, এবং সেখানে যদি একজন লোক বলে উঠে যে ওইখানে একটা বাঘ আসতেছে, আমরা তো সে দৌড় মারলো, পরে দেখা গেল যে সবাই কিন্তু তার কথা শুনে দৌড় মারবে, বাঘ আর দেখবে না সে বাঘ আছে কিনা। তো মানসিক স্বাস্থ্যের পরিস্থিতি কিন্তু অনেকটা এরকম, যে একজন যদি আমার আশেপাশে সাফার করে কিংবা ভুক্তভোগী হয়, তাহলে কিন্তু সেটি কিন্তু আমার সারাউন্ডিং যারা আছে সবাই কিন্তু এফেক্ট করবে। সুতরাং এটা কিন্তু খুব একটি ব্যক্তিগত বিষয় না, অনেক ক্ষেত্রে সেটি পারিবারিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। তো আজকে সেই আলোচনাই করব। প্রথমেই আমি সোহেলকে একটু প্রশ্ন করতে চাই, প্রশ্ন করে আমরা আলোচনায় যেতে চাই। যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে এই যে একটি চ্যালেঞ্জিং সময় আমরা বসবাস করছি, তোমার যে অবজারভেশন আসলে এখন পর্যন্ত, তো মানসিক স্বাস্থ্যের বর্তমান প্রেক্ষাপটটা আসলে কি পর্যায়ে আমাদের আছে সারা বিশ্বব্যাপী এবং আমাদের বাংলাদেশে? ধন্যবাদ বন্ধু লোকসেবী চিকিৎসক ডাক্তার আসাদুজ্জামানকে, এবং সেই সাথে বিশেষ ধন্যবাদ জানাই অত্যন্ত কাছের ছোট ভাই, আমার দেখা অন্যতম মেধাবী মুখ ডাক্তার ইমদাদুল মাকফুরকে, যিনি ফেজ বিতে আছেন। তো বর্তমান যে প্রেক্ষাপট সারা বাংলাদেশে চলছে বা বিশ্বে চলছে, এখন মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা আসলে আমি বলবো যে পৃথিবী ব্যাপী তো আছেই, কিন্তু বাংলাদেশে এই ব্যাপারে বিভিন্ন ট্যাবু, অর্থাৎ আমাদের বিভিন্ন কুসংস্কার, নেতিবাচক ধারণা আগে থেকেই প্রচলিত ছিল। এবং যখন WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বারবার করে বলছে যে মানসিক স্বাস্থ্য ব্যতিরেকে কখনোই পরিপূর্ণ শারীরিক সুস্থতা সম্ভব নয়, তারপরেও কিন্তু আমরা মানসিক স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন ছিলাম। এরই মধ্যে আমাদের চলে আসলো আমরা যেটি বলছি কোভিড-19। এই কোভিড-19 এর এই মহামারীর সময়গুলোতে এখন আমরা খুব একটা আসলে অস্থির সময় পার করছি। এই যে অস্থিরতা এবং আমাদের যে হতাশা, আমাদের কোভিডের কোনো যুক্তিযুক্ত এবং নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি না থাকা, বিশ্বব্যাপী লাশের মিছিল, অর্থনৈতিক ভঙ্গুরতা, সবকিছু মিলিয়ে আসলে আমাদের মনের উপর খুবই চাপ বৃদ্ধি পেয়েছে। এবং সারা পৃথিবী তো বটেই, বাংলাদেশে
প্রচুর পরিমাণে মানুষ বর্তমানে মানসিক যন্ত্রণায় ভুগছেন, এবং এখান থেকে আমরা যে বিভিন্ন ধরনের রোগগুলো সৃষ্টি হতে পারে, যেগুলো পরবর্তীতে আমাদের সমাজের উপর ব্যাপক প্রভাব ফেলবে। তো এমত অবস্থায় আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যখনই কোনো মেসেজ দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। কাজে আমরা যখন ঘর বন্দি রয়েছি, বাইরে একটা অস্থির পরিবেশ, লাশের মিছিল, সারা পৃথিবীব্যাপী মানুষের বিভিন্ন খারাপ সংবাদ, মৃত্যু সংবাদ, তো এই জিনিসগুলো আমাদের মনের উপর খুব প্রভাব ফেলে। এই প্রভাব ফেলার জন্যই এখন আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন, এবং মানসিক স্বাস্থ্যের সুচিকিৎসাটা অবশ্যই এই সময়, প্যান্ডেমিক যেহেতু মহামারী, এ সময় অবশ্যই মানে সুচিকিৎসাটা নিশ্চিত করা প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ হাসান। তো এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, যে মানসিক স্বাস্থ্য নিয়ে একটি মূলত আমাদের মতো যেসব কান্ট্রি ডেভেলপিং কিংবা লো ইনকাম যেসব কান্ট্রি আছে, সেখানে কিন্তু মানসিক স্বাস্থ্য সবসময় এক ধরনের বলা যায় কেমন যেন পর্দার অন্তরালে ছিল। তো সেটা বিভিন্ন কারণে হতে পারে, কারণ আমরা খুব এসেনশিয়াল নিড ফিল আপ করার জন্য আমাদের অনেক ব্যাগ পেতে হয়, সেখানে মানসিক স্বাস্থ্য বিষয়টা স্বাভাবিকভাবেই একটু আড়ালে থেকে যায়। তো কিন্তু আবার একই সাথে যে মানসিক স্বাস্থ্যটা আমাদের বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ, কারণ মানসিক স্বাস্থ্য যদি আমার সুস্থ না হয়, তাহলে আমি সুস্থ মানুষ হতে পারবো না, এবং আমার যে সুস্থ মানসিকতা না হলে কিন্তু আমি সমাজে আমার যে রোল প্লে করার কথা, সেটি কিন্তু আমরা করতে পারবো না। সুতরাং মানসিক স্বাস্থ্য কিন্তু আলটিমেটলি দেশের উন্নতির ক্ষেত্রেও কিন্তু একটি প্রধান ভূমিকা পালন করে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এবার ইমদাদ ভাইয়ের কাছে আমি জানতে যাব যে বর্তমান প্রেক্ষাপটে আসলে যে এই যে মানসিক যে সেবাটা আপনারা দিচ্ছেন, মানসিক স্বাস্থ্যের সেবাটা দিচ্ছেন, সেখানে কি কি চ্যালেঞ্জ আপনি দেখছেন, এবং সেই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে আমরা ওভারকাম করতে পারি? ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান ভাই, আপনাকে আমাকে এই অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। এবং একই সাথে খুবই আনন্দ লাগছে সোহেল ভাইকে দেখতে পারার জন্য, অনেকদিন পর দেখা হলো। আসলে এখন এটা খুব চ্যালেঞ্জিং সময়। এই সময়টা আসলে চ্যালেঞ্জ নেওয়ার সময়, এই সময়টা ভয় পাওয়ার না, চ্যালেঞ্জ নেওয়ার সময়। তো যখনই আমরা কোনো মানুষের সাথে ইন্টারাকশনে যাচ্ছি, সাধারণত বিভিন্ন ধরনের মানুষের কাছে আমরা পাচ্ছি যারা মানসিক অস্থিরতায় ভুগছে, রোগে বলবো না, অস্থিরতায় ভুগছেন। একটা গ্রুপ আছে যারা স্বাভাবিক মানুষ, যারা আমাদের আশেপাশে থাকেন, স্বাভাবিক কাজকর্ম করছেন তারা। আরেকটা গ্রুপে আছেন যারা আমাদের স্বাস্থ্য সেবার সাথে নিয়োজিত, ডাক্তাররা আছেন, আমাদের নার্সরা আছেন, অনেকে আছেন যারা এখনো কোভিড হাসপাতালে হয়তো ডিউটি পড়েনি কিন্তু সামনে পড়বে। আরেকটি গ্রুপ হচ্ছে আমাদের শিশুরা। এখন এই তিনটা জায়গায় হচ্ছে আমাদের চ্যালেঞ্জের জায়গা। বিশেষত যারা স্বাভাবিক মানুষ বলে আমরা জানি, তারা কিন্তু অনেক সময় আতঙ্কে ভুগেন, অ্যাংজাইটিতে ভুগছেন, ইনসোমনিয়াতে ভুগছেন, অনেকে এমনকি ডিপ্রেশনেও ভুগছেন। আর আরেকটা জিনিস যেটা সমস্যা করছে সেটা হচ্ছে মিস ইনফরমেশন। সাধারণত এই যে কোনো দুর্যোগে যে সবচেয়ে বড় সমস্যা তৈরি করে সেটা হচ্ছে মিস ইনফরমেশন। এই মিস ইনফরমেশন গুলোর মধ্যে মানুষের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হচ্ছে। আর যারা কোভিড হাসপাতালে কাজ করছেন তারা যথেষ্ট ডেডিকেশন দিয়ে পরিবার থেকে দূরে থেকে কাজ করে যাচ্ছেন, কিন্তু তার কিন্তু একটা নির্দিষ্ট বার্ডেন আছে। আমরা সবাই মানুষ, সবার নিজস্ব ক্যাপাসিটি আছে। এবং বিদেশের ডাটা এবং বাংলাদেশের ডাটা অনুযায়ী যারা এইসব হসপিটালে কাজ করছেন, পরিবার থেকে দূরে আছেন, তারা প্রায় 100 জনের মধ্যে 50 জনই কোনো না কোনো ভাবে মানসিক অস্থিরতা, যেমন অ্যাংজাইটি, ক্ষেত্রবিশেষে ডিপ্রেশন এবং অনেক জায়গায় পিটিএসডি তে ভুগছেন। মৃত্যু দেখা কিন্তু খুব কঠিন কাজ। আর হচ্ছে যারা শিশুরা, এই শিশুরা তো বুঝতেই পারছেন, শিশুরা হচ্ছে পাখিদের মতো, তারা ঘুরতে পছন্দ করে, খেলতে পছন্দ করে, তাদেরকে যেন অনেকটা আমরা খাঁচাবন্দি করে ফেলেছি। আর আরেকটা সমস্যা হচ্ছে যারা বাবা মা আছেন, অন্য সময় হলে সমস্যা হতো না, কিন্তু বর্তমান সমাজে যেটা বাস্তবতা, বাবা মারা কিন্তু অতটুকু সময় দিয়ে অভ্যস্ত না শিশুদেরকে। তারা ঠিক মতো খেলতে জানেন না, নতুন করে খেলা আবিষ্কার করতে জানেন না, কিভাবে শিশুটার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো সেটা জানেন না। তো সবাই মিলে হচ্ছে একটু কেমন যেন একটু জগাখিচুর অবস্থার মধ্যে আছেন। তো আপাতত আমরা যেটা মূলত কাজ করছি সেটা হচ্ছে, যদিও ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে সেটা আলাদা হয়, মানসিক স্ট্রেংথ বিল্ডিংটা আলাদা, সবারই কিন্তু স্ট্রেংথ এবং উইকনেস থাকে। তো আমাদের মেইন কাজটা যেটা হয় সবার ক্ষেত্রে যদি জেনারেলি করে বলি, যার যার ইন্ডিভিজুয়াল স্ট্রেংথটা বিল্ড করা, উইকনেসটাকে এলিভিয়েট করা, মিস ইনফরমেশন দূর করে ট্রু ইনফরমেশনটা যেন সবাই জানে সেটা নিশ্চিত করা, এবং যে স্ট্যাটিস্টিক্স আছে, যে আমাদের পরিসংখ্যানগুলো আছে বিশ্ব এবং বাংলাদেশ পরিসংখ্যানে, আপনারা নিশ্চয়ই জানেন যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে যে যদি 100 জন যদি কোভিডে আক্রান্ত হয়, 80 জনই কিন্তু কোনো চিকিৎসা ছাড়া, হাসপাতালে যাওয়া ছাড়া বাসাতেই ভালো হয়ে যাচ্ছে। হয়তোবা 20 জনের চিকিৎসা ক্ষেত্রে যাওয়া লাগছে, তাদের 5 জনের যদি আইসিইউতে যাওয়া লাগে 20 জনের মধ্যে, একজন মোর্টালিটি এখনো 1%।
মানে 100 জন আক্রান্ত হলে মর্টালিটি 1%। তো আমরা আসলে হ্যাঁ সচেতন থাকবো, কিন্তু সেই 1% এর মধ্যে নিজেকেই যে চিন্তা করে নেব না, সেটা হচ্ছে কিন্তু সবাইকে জানানোটা খুবই দরকার। সেই সাথে শিশুর সাথে কিভাবে সময় কাটাতে হয়, খেলতে হয়, এবং শিশু যেন পুরোপুরি প্রযুক্তি নির্ভর না হয়, সেটা কিভাবে করা হয়, সেটা হচ্ছে সেই মেসেজগুলো দেয় হচ্ছে আমাদের এই সময়কার চ্যালেঞ্জ, এবং আমরা সেই অনুযায়ী অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটা একটা আমি একটা স্টাডি ফাইন্ডিং একটু শেয়ার করব, যে একটা স্টাডি এটা ইউএন থেকে পাবলিশ হয়েছিল। সেখানে তারা বলছে যে প্রতি বছর সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড প্রায় $1 ট্রিলিয়ন ব্যয় হয় টু ট্রিট ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি। এবং তারা আরেকটি বিষয় এখানে খুবই উল্লেখযোগ্য তুলে ধরছে, সেটি হচ্ছে যে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে, যাদের বয়স 15 থেকে 29, তাদের ক্ষেত্রে সুইসাইড হচ্ছে সেকেন্ড লিডিং কজ অফ ডেথ। তার মানে খুবই সিগনিফিকেন্ট। এবং আরেকটা ফাইন্ডিং আমরা দেখি, ইথিওপিয়ার একটা স্টাডি বলতেছে যে তারা কোভিড-19 হওয়ার আগে তাদের দেশে যে পরিমাণ মানসিক ভাবে অসুস্থ রোগী ছিল, কোভিড আসার পর, এই এপ্রিলের ফাইন্ডিং, যে কোভিড আসার পর প্রায় 3 গুণ তাদের সংখ্যাটা ইনসিডেন্সটা বেড়ে গেছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি পাইলাম যে রিয়েল মাদ্রিদে তারা বলতেছে যে মানসিক স্বাস্থ্যের যেসব মানসিক রোগীদের যে বেডগুলো ছিল, এই বেডগুলোর প্রায় 60% তারা কোভিড রোগীদের চিকিৎসার জন্য তাদেরকে দিতে হচ্ছে। তো সেই কারণে কিন্তু তারা এইসব মানসিক রোগীদের ঠিকমতো চিকিৎসা করতে পারতেছে না, এবং আউটডোর সার্ভিসে কিন্তু সীমিত আকারে হয়ে যাচ্ছে। সুতরাং মানসিক স্বাস্থ্যের উপর চ্যালেঞ্জটা কিন্তু সারা বিশ্বব্যাপী, শুধু আমাদের দেশেই না, সারা বিশ্বব্যাপী। আচ্ছা, এই পর্যায়ে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, যে এই যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদের যে ধারণাটা, আমি যে একেবারে একটা গ্রাসরুট লেভেলে চিন্তা করি, যে আসলে সিমটম গুলো কি হয়, কিভাবে আমরা বুঝবো যে এই যে আমাদের মানসিক দুশ্চিন্তা, কারণ কোভিড হওয়ার কারণে কিন্তু সবার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করে, এটা সবার ক্ষেত্রেই আছে। তো এই যে একটা দুশ্চিন্তা কিংবা একটা অনিশ্চয়তা কাজ করে, এটা কি আমরা কি ডিসঅর্ডার বলবো, নাকি আসলে অন্য কোনো একটা কিছুকে আমরা ডিসঅর্ডার বলবো? মানসিক রোগটা কখন বলবো আমরা? ডক্টর হাসান। ধন্যবাদ বন্ধু আসাদুজ্জামান রাকিবকে। আসলে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন যেটা, তাদের মতে তারা বলছে যে বর্তমানে সবচেয়ে বেশি যে সমস্যাটি, মানসিক যে সমস্যাটি আমাদের দেখা যাচ্ছে, বা যে সমস্যাটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে অনিদ্রা বা ইনসোমনিয়া। এর পরবর্তীতেই আসবে যেগুলো তুমি বললে, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, স্ট্রেস রিলেটেড অন্যান্য যে ডিসঅর্ডার গুলো আছে, এই সব কিছু। এখন মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাই আসলে আমাদের কুসংস্কারটা এই জন্য কাজ করে, একটা গল্পের মাধ্যমে বললে আসলে, বা উদাহরণের মাধ্যমে বললে জিনিসটা একটু পরিষ্কার হতে পারে। যেমন আমরা যদি লক্ষ্য করি যে 2 যোগ একটা শূন্য স্থান ইকুয়াল টু, মানে সমান সমান 4, তাহলে কিন্তু আমাদের সবাই মোটামুটি নিশ্চিত যে ওই যে শূন্যস্থান, ওই শূন্যস্থানে আরেকটি 2 বসবে, কারণ আগে একটি যোগ চিহ্ন দেয়া আছে এবং তার আগে একটি 2 আছে, এবং ইকুয়াল টু মানে সমান সমান দেয়া আছে হচ্ছে 4। অর্থাৎ আমরা জানি যে 2 যোগ 2 সমান 4। মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা যেটি, সেটি হচ্ছে যে আমরা এখানে রোগের লক্ষণ খুঁজে পাচ্ছি, অর্থাৎ মানুষের মধ্যে যে লক্ষণগুলো থাকলে তাদের আমরা মানসিক স্বাস্থ্যের অবনতি বলবো, সেই লক্ষণগুলো আমরা পাচ্ছি। এই রোগের ফলে আমরা যে মানুষের ব্যাঘাত ঘটে, তার যে মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটে, বা ইভেন তার যে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, জীবননাশ ঘটতে পারে, সমাজে অস্থিরতা হতে পারে, সবকিছুই আমরা পাচ্ছি। কিন্তু কার্যত সাধারণত অনেক সময় আমরা খোলা চোখে বা খালি চোখে বা মোটা দাগে কারণগুলো আমরা পাচ্ছি না। আর অন্যদিকে একটা মজার ব্যাপার হচ্ছে যে অন্য সবকিছু যেরকম পরীক্ষা করা সম্ভব, মনের সবকিছু কিন্তু পরীক্ষা করা সম্ভব নয়। যেমন আমরা কিন্তু সেরাম হ্যালুসিনেশন, সেরাম ডেলুশন, এগুলো কিন্তু পরীক্ষা করতে পারি না। আমরা কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারি না যে মনের ভিতরে কি ঘটছে। যদি আমরা ধরে নেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোভিড-19টা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় মহাদুর্যোগ, তাহলে আমরা এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি প্রসঙ্গ টানতে পারি। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী এবং রাশিয়াতেও পরবর্তীতে স্টালিনের সময়কালে অনেক মানুষকে তারা হচ্ছে অ্যাসাইলাম যেগুলো আমরা বলি, বা পাগলা গারদ বলি, শব্দটা আসলে খুব খারাপ শোনায় শুনতে, এই রকম জায়গায় অথবা জেলখানায় তারা বন্দি করে রেখেছিল যে তারা মানসিকভাবে অসুস্থ। এই প্রোপাগান্ডা বা এই কাজগুলো তারা চালাতো হচ্ছে যারা তাদের বিপক্ষে ছিল অথবা যারা সমাজতন্ত্রীপন্থী ছিল তাদের জন্য। তো মানসিক স্বাস্থ্যের ব্যাপারে এই জন্য, যেহেতু এটা রাজনৈতিকভাবে অসংখ্য সময় ব্যবহার করা হয়েছে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটিকে, এবং মানুষের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল, এই কারণে এটি নিয়ে সারা বিশ্বব্যাপী পরবর্তীতে মানুষের একটি নেগেটিভ ধারণা বা মানুষের একটি নেতিবাচক ধারণা ছিল যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটি মনে হয়
আসলে কিছু সংখ্যক চিকিৎসক এবং বিজ্ঞানীদের সৃষ্টি। কিন্তু আজকের এই যুগে এসে আমরা আসলে বুঝতে পারছি যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটি আমাদের কত জরুরি। একটি প্রশ্ন ছিল যে আমরা যে কোনো মানসিক স্বাস্থ্যের রোগগুলোকে আমরা ব্যাধি বলবো কিনা। ব্যাধি যেটার ইংরেজি আমরা বলি ডিসঅর্ডার, এবং রোগ যেটার ইংরেজি আমরা বলি ডিজিজ। আমি আগে যে উদাহরণটি দিয়েছিলাম সেটি হচ্ছে ডিসঅর্ডার। যেহেতু মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক সময় আমরা এক্সাক্ট কারণ অর্থাৎ সুনির্দিষ্ট কারণটি আমরা অনেক সময় পাই না, বিধায় তাদেরকে আমরা অনেক সময় ব্যাধি বলে উল্লেখ করি। এখন প্রত্যেকটা ব্যাধি হওয়ার জন্য বা প্রত্যেকটা রোগ হওয়ার জন্য তার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া, কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, এবং যে বৈশিষ্ট্যগুলো আপনি আমি ঠিক করে দিলে হবে না। যে বৈশিষ্ট্যগুলো বিভিন্ন সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন অথবা সাইকিয়াট্রিক যে বই পুস্তক সেই অনুসারেই হতে হবে, বা একটা নির্দিষ্ট প্রস্তুত প্রণালীর মধ্যে দিয়ে যেতে হবে। তো এই রকম ব্যাধি বলার সময় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের ওই বৈশিষ্ট্যগুলো তারা পরিপূর্ণভাবে ফুলফিল করে কিনা। যদি ফুলফিল না করে তখন কখনোই আমি তাকে রোগ বা ব্যাধি বলতে পারবো না। এখন আমার 3 দিন যাবত আমি মনে করলাম যে আমার 3 দিন যাবত রাতে ঘুম হচ্ছে না, আমি এটাকেই যে আমি একটা সাথে সাথে একটা মানসিক রোগের মধ্যে নিয়ে আসবো তাই নয়। আবার আমি চিন্তা করলাম যে একটা মানুষ সারা জীবন ভালোই আছে, ভালোই ছিল, হঠাৎ করে সে একদিন উত্তেজিত হয়ে বাসার কোনো একটা টিভি, ফ্রিজ বা অন্য কিছু ভাঙচুর করলো, বা দুজন মানুষের সাথে খুব ভয়ানক আচরণ করলো, মারধর করলো, আমি তখনই তাকে যে কোনো সাইকিয়াট্রিক ডিজিজ বা ডিসঅর্ডারের মধ্যে আমি ফেলে দিতে পারি না, আনলেস এন্ড আনটিল যতক্ষণ না পর্যন্ত তার সাইকিয়াট্রিক ডিজিজ বা ডিসঅর্ডারের সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া গুলো সে ফুলফিল না করে। আর ছোট্ট একটা কথা বলে এই পর্যায়ে শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে এখন পর্যন্ত আমরা সামাজিকভাবে মানুষকে যে গালিগুলো দেই বা মানুষকে হেয় প্রতিপন্ন করবার জন্য যে কথাগুলো বলি, তার মধ্যে একটি বক্তব্য হচ্ছে পাগল। এবং আমাদের দেশের কিন্তু প্রবাদ প্রবচনও এরকম যে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তার মানে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা আপনি যদি সামাজিক ভাবে আসেন, সাংস্কৃতিক ভাবে আসেন, অন্যান্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আসেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আসেন, সব দৃষ্টিকোণ থেকেই মানসিক স্বাস্থ্যের ব্যাপারটি আমাদের সমাজে মানুষ খুবই অবহেলার দৃষ্টিতে দেখেছে। এবং এই যে আমরা একজনকে পাগল বলে সম্বোধন করি, উন্মাদ বলি, এই যে যে গালিগুলো আমরা যে দেই বা এই যে যে কথাগুলো আমরা বলি, আমার মনে হয় যে এগুলো আসলে সময় এসেছে আমাদেরকে এগুলোর বিরুদ্ধে কথা বলার। যে মানুষের যে কোনো শারীরিক ত্রুটি বা মানুষের যে কোনো মানসিক ত্রুটি নিয়ে আমরা কখনোই তাকে হীনমন্যতার স্বীকার করতে পারি না। অত্যন্ত ধন্যবাদ হাসান, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আসলে, যে আমরা আসলে সামাজিকভাবে মনে হয় আমাদের অনেক কিছু পরিবর্তনের সময় আমাদের চলে এসেছে, এবং আমাদের আসলে ইকোনমিক সলভেন্সির সাথে সাথে আমাদের এই বিষয়গুলো আমাদের কিন্তু আগে কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে এত কথা ছিল না, কিন্তু দিন দিন আমরা কিন্তু কথা বলছি। তো এটাও কিন্তু আমরা হয়তো আস্তে আস্তে আমরা পরিবর্তনের দিকে যাব। তো আমরা সেই আশায় থাকি। এই পর্যায়ে যে বিষয়টা আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে যে মানে এই কোভিড-19 এর সময় মূলত মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলছি, আসলে কারা বেশি ভালনারেবল। অলরেডি আমাদের ইমদাদ ভাই বলছে দু একটা বিষয়, যে চাইল্ড এবং হচ্ছে যারা ওল্ডার পারসন। আরেকটি বিষয়, যারা অলরেডি সাইকিয়াট্রিক ডিজিজে ভুগছেন, আমাদের সমাজে যথেষ্ট রোগী আছে, মানসিক রোগী। আসলে কোভিড-19 এর তাদের ক্ষেত্রে তাদের উপর তার প্রভাবটা কি হচ্ছে, এবং আসলে তাদেরকে আমরা কিভাবে আসলে একটু ঝুঁকি মুক্ত রাখতে পারবো, এই ব্যাপারে ডক্টর ইমদাদ আপনাকে অনুরোধ করছি। আচ্ছা, ধন্যবাদ। আসলে বর্তমান সময়টা মানসিক চাপের সময় সবার জন্যই, এমনকি যারা আমরা সুস্থ আছি তারাও কেমন যেন অসুস্থ বোধ করি, মনে হচ্ছে যেন ঘুম হচ্ছে না। এই যে হাসান ভাই একটু আগে বলছিলেন, অনেকেরই কিন্তু ঘুম হয় না এখন, বা ঘুমটা হলো কেন জানি ভালো হচ্ছে না, খাওয়ায় কেন যেন রুচি লাগছে না, বুক কেন জানি ধরফর করে, দুপুরের দিকেই কেমন জানি অশান্তি অশান্তি লাগে, কারণ দুপুরে কিন্তু এখন স্বাস্থ্য বুলেটিন প্রচার হয়। তো বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, আমাদের বেশ কিছু রোগী আছেন যারা এই অঞ্চলগুলোতেও কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত রোগীর সংখ্যা একদমই কম না। তো আমরা সাধারণত জানি যে কোনো স্ট্রেস, যে কোনো ধরনের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারকে অনেক বেশি এগ্রাভেট করে। তো তারা অনেকেই হচ্ছে ভালো ছিলেন, মোটামুটি ওষুধে ভালো ছিলেন, সাইকোথেরাপিতে ভালো ছিলেন, কিন্তু এই চাপটা তারা নিতে পারছেন না। এখন আমরা যদি স্বাভাবিক যারা মানসিকভাবে কোনো সমস্যায় ভুগছি না, তারাই যদি এতটুকু চাপে থাকি, তারা বুঝতেই পারছেন ওনারা কতটুকু কষ্টে আছেন। তো এটার জন্য তাদের প্রতি আমরা যে অ্যাডভাইস গুলো দিই সেটা অনেকটা কিন্তু স্বাভাবিক মানুষদের মতোই। তাদের কিন্তু ওষুধ বাড়ানোর কারণে খুব বেশি ইমপ্রুভ হবে ব্যাপারটা তা না। তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, যেটা আমরা স্বাভাবিক মানুষকে বলি, যে বর্তমানে থাকার জন্য আমরা কিন্তু যখন অতীত নিয়ে চিন্তা করি আমরা হতাশায় ভুগি, যখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি তখন দুশ্চিন্তায় ভুগি। কিন্তু একটা মানুষ কখনো অতীতেও বাস করে না, ভবিষ্যতেও বাস করে না, বাস করে হচ্ছে বর্তমানে। যখনই একটা মানুষ বর্তমানে বাস করা শিখে যায়, তখনই তার সব সমস্যা মানে অনেকাংশেই দূর হয়ে যায়।
তাই আমরা আগে রোগীকে শিখাই বর্তমানে বাস করুন, বর্তমানে কোথায় আছেন, কি করছেন, কোথায় মানে কি কাজে ব্যস্ত ছিলেন, সেটার দিকে মনোনিবেশ করুন। আগামীকালকে কি হবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না, কেন আগামীকালকে নিয়ে দুশ্চিন্তা করবেন? আমরা রোগীকে শিখাই করার মতো কিন্তু অনেক কিছু আছে। তারা বাগান করতে পারে, তারা বই পড়তে পারে, তারা গান শুনতে পারে, তারা খেলতে পারে, তারা গান গাইতে পারে, তারা ছবি আঁকতে পারে। এখন কিন্তু আমাদের যারা মানুষ আমরা সবাই আছি, তাদের হাতে কিন্তু অনেক সময় রয়েছে। যারা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে ভুগছিলেন, আমি আমার কিছু রোগীর কথাই বলবো, আমি জেনারেল কাউকে না বলে, অনেকে অনেক ব্যস্ত মানুষ, চাইলেও তারা হচ্ছে এই কাজগুলো কিন্তু অন্য মানসিক অসুস্থতার ক্ষেত্রেও এগুলো খুব ভালো কাজ করে। অন্য সময় সময় দিতে পারছিলেন না তাদের ব্যস্ততার জন্য, এখন কিন্তু অফিস অনেকগুলোই বন্ধ, তো তারা চাইলেই এখন এগুলো করতে পারছে না। আমরা তাদেরকে এই কাজগুলো করতে এনকারেজ করি। সাথে কিছু ব্রিদিং টেকনিক আছে, রিল্যাক্সেশন টেকনিক আছে, মাইন্ডফুলনেস টেকনিক আছে, এগুলো একদমই সহজ, একদমই সহজ, যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারবেন। আমরা তাদেরকে সেগুলো শিখাই এবং আরো এনকারেজ করি সেগুলো করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে হেলদি লিভিং। এটা কিন্তু শুধু কোভিড এর জন্য না, এই কথাগুলো আসছে কারণ হচ্ছে এগুলো নিয়ে এখন কথা বলা হচ্ছে তাই, কিন্তু এগুলো কিন্তু সবসময়ের জন্য প্রযোজ্য, এগুলো সার্বজনীন। এবং আমরা যদি আরো প্রায় 50 বছর আগে চলে যাই, তাহলে কিন্তু দেখবো আমাদের পূর্বপুরুষরা এইভাবেই কিন্তু অনেকে জীবনাপাত করছিলেন। এটা আমরা আবার শুধু ফিরে আনছি কোভিড এর জন্য না, এটা নর্মালি করা উচিত। যেমন হচ্ছে সকালে উঠে হাঁটতে যাওয়া, এক্সারসাইজ করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, এগুলোর জন্য কিন্তু কোভিড থেকে বাঁচার জন্য যে করতে হবে তা কিন্তু না, এটা আমাদের সবসময় করা উচিত। আর খাবারেরও কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো রাখার অনেক বেশি অবদান আছে। আপনারা নিশ্চয়ই জানেন ওবেসিটি, যেটা হচ্ছে ইউএসএ তে একটা বড় সমস্যা, তাই ইউএসএ ডিপ্রেশনের একটা কমন কজ ধরা হয় ওবেসিটি। তাই তারা হচ্ছে ওবেসিটি কাট ডাউন করার জন্য অনেক চেষ্টা করছে, অনেক প্রোগ্রামে যাচ্ছে। আমরা কি এখন উল্টো দিকে হাঁটছি কিনা সেটা কিন্তু আমাদের এখন থেকে চিন্তা করার সময়। আর কোভিড-19 কে কিন্তু আপনি যেভাবে দেখবেন, যে কোনো ব্যাপারটাকেই আপনি যেভাবে দেখবেন, ব্যাপারটা আপনার জন্য সেভাবেই দাঁড়াবে। আপনি যদি এটাকে থ্রেট হিসেবে দেখেন, সেটা আপনার জন্য থ্রেট। আবার আপনি এটাকে অপরচুনিটি হিসেবে দেখলে, এটা আপনার জন্য অপরচুনিটি। আপনার হাতে যতটুক আছে আপনি ততটুকুই করতে পারবেন। আপনি আগামীকালকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি বর্তমানকে কতটুকু সুন্দর করবেন, বরং কালকে ভালো কি কাজটা করবেন যেটা আজকে করতে পারলেন না, সেটার জন্য আরো মোটিভেটেড হতে পারেন, নিজেকে ইন্সপায়ার করতে পারেন, আশেপাশের মানুষকে ইন্সপায়ার করতে পারেন। আর আমি বাচ্চাদের সাথে খেলার কথা বলছিলাম। এখন একটা কিন্তু কমন কমপ্লেন, বাচ্চারা হচ্ছে মোবাইলে আসক্ত হয়ে গেছে, তারা বাবা মার কথা শুনছে না, টিভি বেশি দেখছে। আমি তো মনে করি এটা হচ্ছে গোল্ডেন অপরচুনিটি ফর দ্য প্যারেন্টস। তারা চাইলেই বাচ্চাকে সময় দিতে পারছেন, তারা চাইলেই বাচ্চার সাথে নতুন নতুন খেলা খেলতে পারছেন, লুকোচুরি খেলতে পারবেন, ফুটবল খেলতে পারবেন, আরো যা যা বাচ্চা খেলতে চায় তাই খেলতে পারবেন, সময়ের অভাব নাই। এরকম সুযোগ কিন্তু আর আসবে কিনা আমি জানি না। তো কেন আমি আগামীকালকের জন্য দুশ্চিন্তা করে আমার আজকেটাকে নষ্ট করব? বর্তমানের চেয়ে সুন্দর সময় আর কখনো হয় না। তো আমরা আসলে মূলত এই ব্যাপারগুলো এনকারেজ করি শুধুমাত্র মানসিক রোগে আক্রান্ত রোগীদেরকে না, সবার জন্য এই কথাগুলো কিন্তু প্রযোজ্য। অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য ইমরান, ধন্যবাদ। আসলে যে আসলে বর্তমানে বেঁচে থাকাটাই আসলে এবং এই মুহূর্তে জন্য তো অবশ্যই আরো বেশি মূল্যবান হয়ে উঠেছে। এই পর্যায়ে একটি বিষয়, যে কথাটা যে আমরা প্রতিদিনই আজকাল সবাই ইন্টারনেটে যুক্ত এবং সবাই প্রতিদিনই মানে ইনস্ট্যান্ট মেসেজ পাচ্ছি, ইনস্ট্যান্ট নিউজ পাচ্ছি, চাইলেই নিউজ পাচ্ছি আমি। এবং এই যে ইনস্ট্যান্ট নিউজ পাচ্ছি, সেটি ভালো হোক খারাপ হোক, দুটোই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের উপর একটি বিরাট প্রভাব রাখে। কারণ আমাদের প্রায় বর্তমান যদি বলতে যাই, যারা আমরা মোটামুটি যাদের ডিউটি থাকে না, তারা কিন্তু একটা ম্যাক্সিমাম সময় কাটে আমরা ইন্টারনেটে। এবং ইন্টারনেট যখনই সময়টা কাটে, আমাদের কাছে অনেক তথ্য আমাদের কাছে চলে আসতেছে। সেটি কোভিড রিলেটেড হতে পারে, কখনো কোভিড রিলেটেড নাও হতে পারে। এবং দুই ধরনের নিউজ কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের মানসিক স্বাস্থ্যের উপর বিরাট ভূমিকা রাখে। তো সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম। সোশ্যাল মিডিয়া নিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক হচ্ছে, এবং এই কোভিড-19 এর সময় বিতর্ক হচ্ছে যে এটি কি ভালো না খারাপ, ভালো হলে কেন ভালো, খারাপ হলে কেন খারাপ। ডক্টর হাসান। ধন্যবাদ বন্ধু। আসলে ব্যাপারটি হচ্ছে যে যুগের সাথে সাথে মানুষের জীবনযাত্রা এবং তার অভ্যাসের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। তো আমরা আসলে এখন যে ডিজিটাল যুগে বাস করছি, আমরা যে ডিজিটালাইজেশনের মধ্যে প্রবেশ করেছি, সেখানে আসলে আমাদের জীবনের অপূরণীয় অঙ্গ বলতে হবে বা পার্ট এন্ড পার্সেল বলতে হবে কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়া বা আমাদের যে গ্যাজেট গুলো ব্যবহার করি এগুলো। তবে এগুলোর কিন্তু নিয়মতান্ত্রিক ব্যবহার করতে হবে, এবং একই সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ঝুঁকিপূর্ণ ব্যবহার বা অত্যাধিক ব্যবহার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে আপনি যখনই স্বাভাবিক আপনার যে জীবনযাত্রা, সেখান থেকে আপনি যখন বিচ্যুত হবেন, যেমন আমার স্বাভাবিক জীবন সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা, অফিস করা, দুপুরে বাসায় আসা, সন্ধ্যার সময় একটু হালকা ব্যায়াম করা, রাতের বেলা রাতের ডিনার শেষ করে
কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ঘুমোতে যাওয়া, এই যে যে স্বাভাবিক নিয়ম বা স্বাভাবিক যে প্যাটার্ন ছিল সেটা এখন সবার মাঝখানেই পরিবর্তন হয়ে হয়ে গিয়েছে বা পরিবর্তিত হয়েছে। যার ফলে অধিকাংশ মানুষই কি করছেন, অধিকাংশ মানুষই এখন তাদের দিনের একটা নির্দিষ্ট সময়, একটা খুব বেশি সময় কিন্তু ফেসবুকে ব্যবহার করছেন বা টুইটারে ব্যবহার করছেন বা সংবাদ দেখছেন বা টেলিভিশন দেখছেন বা অন্যান্য কিছু করছেন গ্যাজেট প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে। যার ফলে কি হচ্ছে, সে নেতিবাচক জিনিসগুলো সবচেয়ে বেশি খুঁজছেন। তিনি কিন্তু করোনাতে যে এই পর্যন্ত যত মানুষ সুস্থ হয়েছেন তার সংখ্যা কিন্তু যত মানুষ মারা গিয়েছেন তার থেকে অনেক বেশি, কিন্তু সে সেটাকে না খুঁজে সে খুঁজছেন যে প্রতি জেলায় কত মানুষ মারা গেলেন। সে খুঁজছেন যে করোনার ফলে কি কি অমানবিক ঘটনাগুলো বাংলাদেশে ঘটে গেল, যে স্বামী স্ত্রীকে জায়গা দিচ্ছেন না, ছেলে মেয়ে বৃদ্ধ মাকে ফেলে রেখে যাচ্ছেন, এই ধরনের ঘটনাগুলো এবং নিউজগুলো তিনি কিন্তু বেশি দেখছেন বা আমরা কিন্তু বেশি দেখছি। ফলে যেটা হচ্ছে, অতিরিক্ত নেতিবাচক যে সংবাদগুলো আমরা দেখছি এবং শেয়ার করছি সেগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে থেকে যাচ্ছে। এবং আমরা জানি যে আমাদের 3 ধরনের মেমোরি থাকে, তার মধ্যে একটা মেমোরি যেটাকে আমরা বলি যে ওয়ার্কিং মেমোরি, যেটার স্থায়িত্ব কাল কিন্তু খুবই কম, যেটা আমরা আমাদের কাজ করার সময় ব্যবহার করি। তো যেটা হচ্ছে, কোভিড এর এই খারাপ জিনিসগুলো আমাদের ওয়ার্কিং মেমোরি থেকে পার্মানেন্ট মেমোরিতে শিফট হচ্ছে এবং ফলে আমাদের মনের মধ্যে ভয়, শঙ্কা, হতাশা ইত্যাদি চাপ অনেক বেশি হচ্ছে এবং তার প্রভাব পড়ছে কিন্তু আমাদের পরিবারের সদস্যদের উপর। আমি টেলিভিশনে দেখছি যে আজকে মৃতের সংখ্যা সাপোজ 3000, এটা দেখে আমার খুব মন খারাপ হলো। তখন আমার একটা মনের মধ্যে একটা হতাশা, শঙ্কা বা ভয় কাজ করলো। সেই ভয়টা আমার তো কোথাও বই প্রকাশ করতে হবে বা অনেকের বই প্রকাশ করতেই হয়। এরকম যদি আমার হয় যে সেই বই প্রকাশটা আমি আমার বেটার হাফের সাথে, মানে আমি আমার স্ত্রীর উপর করছি বা আমি আমার সন্তানদের উপর করছি বা আমি আমার সন্তানদের বা স্ত্রীদের সাথে যে স্বাভাবিক ব্যবহারটি ছিল সেটি না করে আমি সারাদিন কোভিড এর আতঙ্কে বা ভয়ে বা ফোবিয়ায় দিনাতিপাত করছি, তাহলে কি হবে, আমি আমার স্বাভাবিক জীবন থেকে কিন্তু দূরে সরে যাব এবং তার ফলে আমার মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, সোশ্যাল ফোবিয়া, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার সবকিছুর চান্সই কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই জন্য আমরা যেটা বলি যে ঘুম থেকে শুরু করে যে কোনো মানসিক সমস্যার সমাধানে আমাদেরকে প্রথমেই দিনের নির্দিষ্ট সময়ে আমাদের এই গেজেট গুলা ব্যবহার করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় রাখতে হবে, যেই সময়ের পরে আমি কোনোভাবেই আর সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা অন্যান্য কিছু হোক, ফেসবুক, টুইটার অথবা ইনস্টাগ্রাম হোক, কোনো কিছুই আর ব্যবহার করব না। এবং আমি যেই সময়টাতে ঘুমোতে চাই তার মিনিমাম 1 ঘন্টা আগে ঘুমের সুষ্ঠু পরিবেশ তৈরি করে আমাকে এই ধরনের জিনিসপত্রগুলো বা ইলেকট্রনিক ডিভাইস গুলো আমার থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এই যে নিয়মগুলো আমরা বলছি এগুলো কিন্তু আসলে শরীরের জন্য খুবই উপকারী, কারণ আমরা যখনই একটা কথা বলি, আমরা বাংলা একটা শব্দ বলি যে মনোজৈবিক প্রক্রিয়া বা মনোজৈবিক সমস্যা, এই কথাগুলো সাধারণত আমরা বলি। তার মানে আমরা ধরেই নেই বা আমরা এটা বিজ্ঞানসম্মত ভাবে প্রমাণিত যে মনের সাথে আমাদের জৈবিক বা শারীরিক একটা বিশেষ মানে যোগ সাজক রয়েছে। আমার ঘুম যদি কম হয় সেক্ষেত্রে আমার হরমোন সিক্রেশন কম হবে। আমার মানসিক সমস্যা যদি আমি যদি টেনশনে থাকি সেক্ষেত্রে আমার কিছু বিশেষ হরমোন সিক্রেশন বেশি হবে। আমি যদি শান্তিতে অর্থাৎ ইউফোরিক মুডে থাকি, যদি আমি ভালো থাকি, তাহলে আমার একটা নির্দিষ্ট হরমোন সিক্রেশন হবে। তো এই যে যে জিনিসগুলো শরীর এবং মন একে অপরের সাথে জড়িত, এই জড়িত বিধায় দুটোকেই যদি সুস্থ রাখতে হয় বা শরীর এবং মন দুটোকেই যদি ভালো রাখতে হয়, সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারটি অবশ্যই আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে করা উচিত। ধন্যবাদ হাসান, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। এই পর্যায়ে আমরা যে বিষয়টা আলোচনা করব, মূলত আমরা একটু ম্যানেজমেন্ট দিকে যাব। আমরা মূলত বেশ কিছু কথা আলোচনায় চলে এসেছে অবশ্য, এর মধ্যে একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল যে ব্রিদিং এক্সারসাইজ। তো ব্রিদিং এক্সারসাইজ সম্পর্কে আমরা অনেকে হয়তো নাম শুনেছি কিংবা আসলে প্র্যাকটিক্যাল হয়তো আমরা অনেকেই জানি না, অথবা আমরা জাস্ট ধারণা আমাদের আছে, কিংবা আসলে প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয় সেটি আমরা জানি না। তো যদি সম্ভব হয় এটি যদি দেখানো যায়, আমার মনে হয় যারা দেখছেন কিংবা আমাদের সবারই অনেক উপকার হবে, কারণ এই সময় এটি বাসায় বসে করা যাবে, আমরা যে জায়গায় আছি সেখানেই করা যাবে এবং সেটি অবশ্যই আমাদের কিছুটা অন্তত হেল্প করবে। তো আমি একটু ডক্টর ইমদাদ ভাইকে অনুরোধ করবো, একটু যদি আপনি দেখানো সম্ভব হয় কিভাবে আসলে আমরা ব্রিথিং এক্সারসাইজটা করবো। ইমদাদ ভাই। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে বলে নিই হচ্ছে ব্রিদিং এক্সারসাইজের নাম, আরেকটা নাম হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক।
তো রিল্যাক্সেশন টেকনিক মানেই হচ্ছে আমি তখনই করব যখন আমি রিল্যাক্স থাকতে পারবো, এমন জায়গায় করব, এমন পরিবেশে করব যেখানে আমি রিল্যাক্স থাকতে পারি। যেমন হচ্ছে ধরেন আমি এখন যে রুমে আছি, এটা খুব বেশি গরমও না, খুব ঠান্ডাও না, একটু নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। এখানে খুব বেশি মানুষের আনাগোনা নাই, খুব হইচই নাই। তো এইসব জায়গায় যেমন আমি আরামে বসে আছি, খুব কষ্টে বসা নাই সাধারণত, বা খুব খালি পেটও না, ভরা পেটও না। এই সব হচ্ছে প্রথমে ব্রিদিং টেকনিক বা রিল্যাক্সেশন এক্সারসাইজ এর প্রথম পূর্ব শর্ত। কারণ হচ্ছে এই পূর্ব শর্তগুলো মেনটেন না করলে আপনি চাইলেও করতে পারবেন না। তো এখন আমি যদিও পুরোটা দেখাইতে পারবো না, যেহেতু আমার এক হাতে অলরেডি আমি ফোন ধরা আছি, আমি আগে দেখাচ্ছি, পরে মানে কিভাবে করতে হয় মুখে বলছি, তারপর চেষ্টা করবো একটু ডেমনস্ট্রেশন করার জন্য। তো প্রথমে যেটা আমরা করতে হয়, সাধারণত আমাদের একটা হাত থাকে বুকের উপর, একটা হাত রাখি আমরা পেটের উপর, রেখে আমরা চোখটা বন্ধ করি। প্রথমে আমরা বুক ভরে শ্বাস নেই, শ্বাসটা নিয়ে আমরা ধরেন মনে মনে 1 থেকে 5 গুনতে গোনার জন্য যতক্ষণ সময় লাগে ততটুকু সময়ে শ্বাস ধরে রাখি। তারপর আমরা ফু দিই, যে আমরা সাধারণত সুপে যেভাবে ফু দেই, তারপর আমরা ফু দিয়ে নিয়ে প্রথম কয়েকবার আমরা এমনিতেই করি। এটার সাথে কোনোভাবে আমরা ওই যে কগনিটিভ যে অ্যাসপেক্টটা বা চিন্তাগত ব্যাপারটা আমরা যোগ করি না, প্রথমে কয়েকবার এমনিতেই করি। তারপরের বার থেকে ধরেন আমি 5 বার এমন করলাম, 6 নাম্বার বার থেকে যেটা আমি চেষ্টা করি, নিজের সাথে আমি কথা বলার চেষ্টা করি। তখন আমি মনে করি এই যে আমার যতগুলো বাইরে থেকে যতগুলো সমস্যা, যত দুশ্চিন্তা, যত কষ্ট, সব আমি যখন শ্বাস নিচ্ছি, শ্বাসের সাথে সাথে আমার মনের ভেতরে ঢুকছে, এবং যখনই আমি শ্বাসটা ছেড়ে দিচ্ছি, শ্বাস ছাড়ার সাথে সাথে আমার এই কষ্টগুলো, অশান্তিগুলো, দুশ্চিন্তাগুলো মন থেকে চলে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে যতবার করা যায় তত বেশি ভালো। এটার কোনো নির্দিষ্ট সময় নাই, কোনো নির্দিষ্ট ডিউরেশন নাই, নির্দিষ্ট আওয়ার নাই। কিন্তু এই প্রথম যে পূর্ব শর্তগুলো বলেছিলাম, এই পূর্ব শর্তগুলো মেনটেন করা অবশ্যই জরুরি। আপনি চাইলেই অনেক ভিড়ের মধ্যে, হাজার মানুষের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে রিল্যাক্সেশন টেকনিক করতে পারবেন না, এবং করে কোনো লাভও হবে না। এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ডক্টর হাসান ভাই যেটা বলছিলেন, আমাদের কিন্তু সবারই একটা বাজে অভ্যাস হয়ে গেছে, এটা আগেও ছিল, এখন আরো বেড়েছে, যে ঘুমের আগে নেট সার্ফ করা, ফেসবুক হোক, ইউটিউব হোক। তো সেগুলোতে হচ্ছে আমরা আরো বাজে ইনফরমেশন দেখছি, দেখে যাও ঘুম হতো তাও হচ্ছে না, আর যতটুকু ঘুম হচ্ছে তাও দুশ্চিন্তায় কাটছে। তাই আমি সবাইকে রিকমেন্ড করব যে অবশ্যই ঘুমানোর অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে বা 10 মিনিট আগে, এবং অবশ্যই সকালে ঘুম থেকে ওঠার পর সময় থাকে, এবং বিকালের পাঠটা যদি করতে পারেন, এই সময় যদিও কিভাবে মানে হ্যাঁ ইমদাদ ভাই, হ্যালো। হ্যাঁ, আপনার শেষ কথাগুলো আমরা আসলে সাউন্ড আসতেছিল না। নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা, তাহলে হাসান একটু সাপ্লিমেন্ট করো এই বিষয়টা, যে ব্রিদিং এক্সারসাইজের যে বিষয়টা মনে হয় বাকি আছে, একটু ব্রিদিং সাপ্লিমেন্ট করো। ব্রিদিং এক্সারসাইজ সম্বন্ধে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজ বা ব্যায়ামটা করার জন্য আমার কিছু প্রি রিকুইজিট, মানে কিছু পূর্ব শর্ত আছে, যেগুলো বাদ দিয়ে আমি কিন্তু ব্রিদিং এক্সারসাইজটা করলে এটি সফল হবে না। যেমন তার মধ্যে প্রথম শর্ত সেটি হচ্ছে আমি কিন্তু খুব ক্লান্ত অবস্থায় এটি করতে পারবো না, খুব গরমে এটি করতে পারবো না, পুরো একদম ভরা পেটে, মানে খাবার আমি খেয়েছি কেবল তার কিছুক্ষণ পরে আমি ব্রিদিং এক্সারসাইজ করবো, এটি কিন্তু সম্ভব না। এবং ব্রিদিং এক্সারসাইজ করার জন্য আমাকে কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি অবস্থানে বসতে হবে। এটা আমি হাঁটু গেড়েও বসতে পারি, অথবা হাতের উপর আসাম গেড়েও বসতে পারি। যেভাবে বসি না কেন, বসার পরে মানে একটা শান্তিদায়ক পরিবেশ সেখানে থাকতে হবে, এবং পরনে আমার ঢিলে ঢালা পোশাক থাকতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আমার হাতের আংটি, ঘড়ি, বেল্ট এগুলো না থাকে, আমি যদি একদম ঢিলে ঢালা বাসার পোশাক পরে থাকি, তাহলে সেক্ষেত্রে ব্রিদিং এক্সারসাইজ করলে সেটা আমার জন্য সবচেয়ে ভালো হবে। 2 নম্বর হচ্ছে যেটা, যে ব্রিদিং এক্সারসাইজের মেইন উদ্দেশ্যটা কি। মেইন উদ্দেশ্য যেটা, বা মেইন আমাদের এখানে যেটা আমরা চিন্তা করছি, সেটা হচ্ছে আমরা ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে আমাদের মনের অশান্তিগুলো দূর করতে চাচ্ছি। আমাদের মনের শঙ্কা, ভয়, হতাশা এগুলোকে আমরা পাশ কাটাতে চাচ্ছি। আমরা চাচ্ছি আমরা মানসিক প্রশান্তি আনতে। কাজেই ব্রিদিং এক্সারসাইজ আমরা যখন করব, তখন ইমদাদ যেটা বলেছে সেটা অবশ্যই ঠিক বলেছে, যে আমাদের বাম হাত বুকের উপর,
ডান হাত বুকের উপর এবং বাম হাত পেটের উপর দিয়ে আমরা এটা যখন করলাম বা শুরু করলাম, আমি যখন নিঃশ্বাসটা নিব প্রথমবার, তখন আমি চিন্তা করব যে একটা প্রাণ প্রাচুর্যে ভরা, একটা সবুজে ঘেরা একটা জায়গা থেকে আমি বিশুদ্ধ বাতাসটুকু আমি আমার শরীরের ভিতরে প্রবেশ করাচ্ছি। আর আমি আমার মনের ভিতরে যত দুঃখ, হতাশা, ভয়, গ্লানি সবকিছু আমি আমার প্রশ্বাসের মাধ্যমে ত্যাগ করছি। আবার যখন আমি নিঃশ্বাস নিব, তখন আমি চিন্তা করব যে আমার সকল ভালো লাগা, অনুপ্রেরণা, আমার যত সুখ স্মৃতি, এগুলো আমার ভিতরে প্রবেশ করছে। আবার আমি যখন বের করে দিচ্ছি, তখন আমি চিন্তা করলাম যে বিষাদগ্রস্ত এই জীবনের ক্লান্তিকর অংশটুকু, আমার জীবনের যে অংশটুকু খারাপ, যে স্মৃতিগুলো আমাকে পীড়া দেয়, সেগুলো আমি শরীর থেকে বের করে দিচ্ছি। এই যে যে পদ্ধতি, এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি এবং 1980 সালের দিকে সর্বপ্রথম মেডিকেল জার্নালে, আমেরিকায় মেডিকেল জার্নালে কিন্তু এই ব্রিদিং এক্সারসাইজের ব্যাপারটি আসছে। এবং ব্রিদিং এক্সারসাইজ ছাড়াও এমদাদ ভাই আরো যেগুলো বলেছে যে মাইন্ডফুলনেস, তারপর মাংসপেশির সংকোচন প্রসারণের যে ব্যায়াম, এইগুলো কিন্তু আমাদের জন্য খুব উপকারী। এবং মানসিক প্রশান্তি অনয়নের ক্ষেত্রে বা মানুষের মনকে শান্ত করবার জন্য এমদাদ ভাই যেটি বলেছে সেটি যথার্থ, যে ব্রিদিং এক্সারসাইজ অনেকেই বলেন যে দিনে 2বার বা 3বার করার জন্য, কিন্তু আমি যদি বেশিবার করি এটাতে ক্ষতির কিছু নেই। ধন্যবাদ হাসান, খুবই গুরুত্বপূর্ণ তথ্য ব্রেথিং এক্সারসাইজ রিলেটেড। এই খুব এর সাথে প্রায় পাশাপাশি আরেকটি শব্দ যে আমরা বলি যে প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন, আমি দেখতেছিলাম বিষয়টা পিএমআর বলা হচ্ছে। তো প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন বিষয়টা একটু ডিটেইলস বললে মনে হয় আমাদের সবারই ভালো হতো। ইমদাদ ভাই, আপনি শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি একটু পিএমআর সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন। আচ্ছা, দুঃখিত, আমার ওই কারিগরি ত্রুটির কারণে মনে হয় আমার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মাত্র। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই পিএমআর এর ক্ষেত্রে যে কোনো রিল্যাক্সেশন টেকনিকের ক্ষেত্রে পূর্ব শর্ত কিন্তু আমি ব্রিদিং এর ক্ষেত্রে যা বলেছি ঠিক তাই। প্রথম কথা সেটা। দ্বিতীয় কথা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ আমি এই সময় প্রেফার করব সবার ক্ষেত্রে, যদি কারো শ্বাসের সমস্যা না থাকে অবশ্যই অবশ্যই ব্রিদিং এক্সারসাইজটা আমি প্রেফার করব, কারণ এটা ইজি করা এবং এটার আউটপুট বেশি ভালো। আচ্ছা, আর পিএমআর যেটা প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন, এটার আসলে আমি ব্যাকগ্রাউন্ডে যাব, তারপরে কিভাবে কেন করলাম সেটা বললাম। সেটা কারণ হচ্ছে আমরা যখন যে কোনো অ্যাংজাইটিতে ভুগি বা টেনশনে ভুগি, তখন আমাদের মাংসপেশিগুলো মাসেলগুলো টেন্স হয়ে যায়। তো এই টেন্স মাসেল যখন টেন্স হয়, সেটা আমাদের এই সেন্সরি সিস্টেম থেকে আমাদের নিউরোনাল সিস্টেমে একটা ইনপুট পাঠায় যে আমি এখন দুশ্চিন্তায় ভুগছি। এই দুশ্চিন্তায় ভুগছি, এই যে আমাদের পেরিফেরি থেকে সেন্টারে এই সেন্সেশনটা যায়, এই সেন্সেশনটা আমাদের সেন্স অফ কন্ট্রোলটা নষ্ট করে দেয়, আমরা আরো বেশি দুশ্চিন্তায় ভুগা শুরু করি। তো এই পিএমআর বা প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশনের এই মোটো হচ্ছে যে আমার এই যে মাংসপেশির যে সংকোচন এবং চাইলে প্রসারিত করতে পারি, সেটার উপর নিজের কন্ট্রোল আনা, সেটার উপর নিজের দক্ষতা আনা। তো এইভাবে করার কারণে পরবর্তীতে যখন আমি অ্যাংজাইটিতে ভুগবো, টেনশনে ভুগবো, তখন আমার কাছে আমার মনে হবে না যে আমি কোনো প্রবলেমে ভুগছি। তখন আমি মাংসপেশি চাইলেই সংকোচন করতে পারবো, প্রসারণ করতে পারবো। আর এটা করার ক্ষেত্রে যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মাসেল টট করতে হয়, রিল্যাক্স করতে হয়। যেমন আপনি কপাল যদি কুঁচকালেন আবার রিল্যাক্স করলেন, চোখ শক্ত করে বন্ধ করলেন আবার খুলে ফেললেন, মুখ শক্ত করলেন নরম করলেন, হাতটা আপনি যদি মুড বন্ধ করলেন রিল্যাক্স করলেন। আমরা যেভাবে সাধারণত এক্সারসাইজ করি, বাইসেপসটা আপনি কন্ট্রাক্ট করলেন রিল্যাক্স করলেন, তারপর শোল্ডারটা কন্ট্রাক্ট করলেন রিল্যাক্স করলেন, আপনার থাইটা কন্ট্রাক্ট করলেন রিল্যাক্স করলেন। মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মাসেল গ্রুপ যতগুলো আমাদের আছে, আমরা কন্ট্রাক্ট করবো, কিছুক্ষণ রাখবো, রিল্যাক্স করে দিব, কন্ট্রাক্ট করবো, রিল্যাক্স করে দিব। এটা হচ্ছে আমাদের সেন্স অফ মাস্টারি। একটু বাংলা বলে সব সুবিধা হবে, কারণ নন মেডিকেল পারসন আসলে মূলত এখানে আছে। এখানে আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মূলত আমরা প্রত্যেকটা যে হ্যাঁ, সেগুলো হচ্ছে সংকোচন করব এবং প্রসারণ করব প্রত্যেকটা মাংসপেশি। আমরা যদি চাইলেই শক্ত করে চোখ বন্ধ করতে পারি, চাইলেই আমরা নাকটা একটু কুঁচকুতে পারি, চাইলেই মুখটা একটু সংকুচিত করতে পারি, চাইলেই হাতটা ভাঁজ করতে পারি, চাইলেই হাতটা মুট করতে পারি। হ্যাঁ, প্রত্যেকটা আমরা দুই হাতেই দুই দিকে, দুই পাতে দুই দিকে করব। চাইলেই আমরা পাটা শক্ত করে ভাঁজ করব, নরম করে দিব। ঠিক আমরা গোড়ালিটা শক্ত করে ভাঁজ করব, নরম করে দিব। প্রত্যেকটা মাংসপেশি আমাদের যেখানে যেখানে আছে সংকোচন করব, প্রসারণ করবো। এমনকি ঘাড়ের ক্ষেত্রে আমরা এই যে ঘাড়টা যদি এভাবে করি সংকুচিত হলো, এভাবে করলে আমাদের হচ্ছে এবার রিল্যাক্স হয়ে গেল, প্রসারণ হয়ে গেল। পেটের ক্ষেত্রেও চাই, আমরা হচ্ছে একটু পেটের মাংসপেশিটা একটু ভিতরে নিয়ে সংকোচন করতে পারি, আবার প্রসারণ করতে পারি। এভাবে প্রত্যেকটা মাংসপেশি আমরা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমরা কাজ করতে পারি, আমাদের সেন্স অফ মাস্টারিটা বাড়াতে পারি। তবে আমি যারা অডিয়েন্স আছেন সবাইকে আমি রিকমেন্ড করবো, যেহেতু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বলে
যে সাধারণত অধিকাংশ রোগী যাদের শ্বাসের সমস্যা নাই তারা রিল্যাক্সেশনের মধ্যে ব্রিদিং টেকনিকটাতে বেশি ভালো কাজ করতে পারেন। আর মাইন্ডফুলনেস মেডিটেশন বলে একটা ব্যাপার আছে, সেটা বেশ কঠিন এবং সেটা হয়তো আমি এখন রিকমেন্ডও করবো না, কারণ হচ্ছে এই সেট আপে এই কিছুদিনের মধ্যে এটা বিল্ড আপ করা টাফ। পিএমআর এর ক্ষেত্রেও ঠিক তাই বলবো, যে হয়তোবা প্রথমেই সবাই খুব বেশি বেনিফিট পাবেন এটা নাও হতে পারে। তবে হ্যাঁ, যারা ব্রিদিং টেকনিকে কাজ করছে না, ভালো ভালো সুবিধা করতে পারছে না, তারা পিএমআর বা প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশনে যেতে পারেন। এবং এই সাথে মাইন্ডফুলনেস এক্সারসাইজে না যদি যাইও, কিন্তু সবসময় একটা জিনিস, যখনই আমি কোনো দুশ্চিন্তায় ভুগবো, টেনশনে ভুগবো, সেক্ষেত্রে সাথে সাথে আমি আমার নিজেকে ফিল করব আমি কোথায় আছি, আমি আমার রুমে আছি, আমার সামনে কি আছে, একটা টিভি আছে বা কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, আমি কিসে আছি, আমি চেয়ারে বসে আছি, আমি কেমন ফিল করছি, কোথায় কি ফিল করছি, আমার বাইরে থেকে ভিতরের দিকে আমার মনের যে অ্যাটেনশনটা সেটা ড্র করব। এটা করলে দেখবেন ব্যাপারটা অনেকটা ম্যাজিকের মতো কাজ করে আর কি। হ্যাঁ, এটা ম্যাজিক্যাল ফিলিংস। আপনি যখনই টেনশন করছেন, বাইরে থেকে যখনই আপনার ইনওয়ার্ড আপনার নিজের সেন্সেশন গুলো নিয়ে আসলেন, সাথে সাথে দেখবেন যে মানে কেমন যেন এই দুশ্চিন্তা গুলোকে কোনো কারণ ছাড়া মনে হয়, একটু নিজের জন্য নিজেরই হাসি পাবে যে কেন আমি এই টেনশন গুলো করছিলাম। তবে এগুলো হয়তো একদিনে আসে না, একটু সময় লাগে, এগুলো প্র্যাকটিস করা লাগে এবং অনেকটা সাধনার মতো রেগুলারলি করা লাগে। এবং পিএমআর শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একদম সহজ না। এটা একজন যারা নন মেডিকেল পার্সন, যারা এই সংক্রান্ত কোন ধারণা আগে থেকে নেই, তাদের জন্য করাটা কঠিন হতে পারে বা ইজি নাও হতে পারে। আর তো আমি ওই জন্য আগে রিকমেন্ড করবো ব্রিদিং টেকনিক, তারপর যদি না কাজ করে তাহলে প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন এবং সাথে সাথে মাইন্ডফুলনেস। আচ্ছা, এই যে ব্রিদিং এক্সারসাইজ কিংবা হচ্ছে যে আমি পিএমআর বলতেছি, এটা আসলে দিনে কতবার করা উচিত, মানে ফ্রিকোয়েন্সিটা কেমন? পিএমআর এর ক্ষেত্রে যেটা স্পেশালি ব্রিদিং টেকনিকের ক্ষেত্রে আমরা যেটা বলি, বা যেকোনো আপনি যেকোনো কিছুই বলেন, মাইন্ডফুলনেস যে মেডিটেশন সেটা আমি যদিও শিখাই নাই এবং বলবো না এখানে, সেটা সাধারণত আমরা বলি একেবারে ভোরে করতে, মানে যত আর্লি মর্নিং পসিবল, সেটা যত সকালে করা যায় তত ভালো, কারণ এই ক্ষেত্রে সাংঘাতিক পরিমাণ মনোযোগের প্রয়োজন হয়। আর আপনার যে ব্রিদিং টেকনিক বা প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন যেটা, সেটা প্রিফারেবল টাইম হচ্ছে যখন আপনি ফ্রি থাকবেন, ফ্রি অফ এভরিথিং, আপনি আপনার নিজেকে নিয়ে সময় দিতে পারবেন। যেমন আমরা সকালে উঠার পরে ফ্রি থাকে, আমাদের মন ফ্রেশ থাকে, আমরা যখন রাত্রে ঘুমোতে যাব সাধারণত ওই সময়টার আশেপাশের সময়টা আমরা ফ্রি থাকি, ফ্রেশ থাকি। তো এই সময় দুটো হচ্ছে পারফেক্ট টাইম। বিকালের সময়টা হচ্ছে, যেহেতু আমরা বাইরে যেতে পারছি না, সাধারণত আমরা বাইরে যাই, খেলতে যাই, ঘুরতে যাই, আড্ডা দিতে যাই, যেহেতু আমরা পারছি না এবং আমাদের হাতে অনেক সময় আছে, আমরা নিজেকে নিয়ে সময় ব্যস্ত থাকতে পারি, এই সময়টাতে আমরা যদি ফেসবুক আর ইউটিউবে সময় না দিয়ে এই ব্রিদিং এক্সারসাইজ করি, তাহলে কিন্তু আমাদের এই যে সেন্স অফ কামনেস, সেন্স অফ কন্ট্রোল, এই যে আমাদের নিজের উপর কন্ট্রোলটা, এই মনে শান্তি ভাবটা, সেটা ফিরে আসবে। কেউ যদি করতে চান যে না আমি দুপুরেও করতে চাই, সো ওয়াই নট, যখনই আপনি রিল্যাক্স, যখনই আপনার এই যে আমি প্রথমে যে ক্রাইটেরিয়া গুলো বলেছিলাম ফিল করতে পারলেন, তখনই আপনি করতে পারবেন। অবশ্যই কোনো কারণে মনে হচ্ছে আপনি ওভারওয়েলম মনে হচ্ছে, আজকে হঠাৎ করে একটা আল্লাহ না করুক কোনো খোঁজ পেলেন যে আচ্ছা আচ্ছা বাংলাদেশে আজকে মৃত্যু হার এত এত বেড়ে গেছে, শুনে হঠাৎ করে আপনার বুক ধরফর করা শুরু করলো, তখন কি আপনি ওষুধের জন্য দৌড়াবেন? প্রশ্নই আসে না। আপনি আগে যেটা করবেন, টিভিটা বন্ধ করবেন, চুপ করে বসবেন, নিজের আমি আগে মাইন্ডফুলনেস যেটা বলেছিলাম কোথায় আছেন সেটা সম্বন্ধে নিজের ধারণা নেবেন, তারপরে ব্রিদিং টেকনিকটা, ব্রিদিং বা রিল্যাক্সেশন টেকনিক যেটা, তখন শুরু করবেন। আপনি দেখবেন 5 মিনিটের মধ্যে আপনি অনেক বেশি ভালো ফিল করবেন। যখন দেখবেন আপনি ভালো ফিল করছেন, তখন আপনি আপনার কাজে ফিরে যান। অনেক গুরুত্বপূর্ণ তথ্য, ধন্যবাদ ইমদাদ ভাই। এবার হাসানকে দুটি প্রশ্ন নিয়ে আসতে চাই। আমি আসার আগে আমার কয়েকজন আসলে পরিচিত জন প্রশ্ন করছিল যে মেডিটেশনে আসলে কিভাবে হেল্প করতে পারে একটি মানসিক স্বাস্থ্যকে ভালো করতে। আর সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন, আমি আজকে আসলে এটা আমি প্রত্যেকেই জানলাম যে সাম প্রেশার পয়েন্ট ফর অ্যাংজাইটি রিলিফ, যে অ্যাংজাইটি রিলিফের জন্য বডির বিভিন্ন পয়েন্টকে তারা মেসেজ করার গুরুত্ব দিচ্ছে, আমি দেখলাম কয়েকটা জায়গায়। তো এই দুইটা বিষয়ে একটু সোহেলের কাছে জানতে চাচ্ছি, হাসানের কাছে জানতে চাচ্ছি। আমরা আসলে ধন্যবাদ। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে অস্থিরতাটা কি জিনিস। অস্থিরতাটা এটা আমরা বলেছি যে আমাদের যে কোনো সমস্যায় বা যে কোনো মানে একটা অস্থির পরিবেশে আমাদের শরীরের মধ্যে একটা মনোজৈবিক পরিবর্তন ঘটে। মনোজৈবিক পরিবর্তন মানে আমার মনেরও একটা পরিবর্তন ঘটছে, আমার জৈবিক একটা পরিবর্তন ঘটছে। অর্থাৎ আমার মনের পরিবর্তনের সাথে লক্ষ্য রেখে আমার শারীরিক পরিবর্তন, আমার প্রেশার বেড়ে যেতে পারে, আমার হার্টবিট বেড়ে যেতে পারে, শরীরে ঘাম হতে পারে। অর্থাৎ যেই সিস্টেমটা আমরা মেডিকেলের ভাষায় বলি, নন মেডিকেলদের জন্য বোঝাটা একটু টাফ হতে পারে হয়তো, আমরা বলি যেটা যে আমরা মানে ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স যেটা শরীরের, সেইটা অনেক সময় আমাদের বেশি পরিমাণে অ্যাক্টিভেটেড হয়ে যায়। অর্থাৎ
আমরা বেশি পরিমাণে সতর্ক হয়ে যাই। বেশি সতর্ক হলে আমরা যে কাজগুলো করি সেই মেকানিজমটা আমাদের শরীরে আসে। এখন এক্ষেত্রে দুটি প্রশ্ন এসেছে, একটি প্রশ্ন হচ্ছে যে মেডিটেশন, আর আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে বডি প্রেশার যে পয়েন্ট আছে সেটা রিলিফ করা। এখন মেডিটেশন সম্পর্কে প্রথমে আমরা বলি। মেডিটেশন নিয়ে পৃথিবীব্যাপী অনেক গবেষণা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, কিন্তু যার বেশিরভাগই আমি বলবো যে এক্সাক্ট মানে ওই যে ডিজিজ পর্যায়ের যে বৈজ্ঞানিক তথ্যগুলো, অর্থাৎ মেডিটেশন করার ফলেই যে আমি সাথে সাথে এই উপকারটা পাচ্ছি অথবা মেডিটেশন করার ফলে আমার এই পরিবর্তনটা হচ্ছে, এটা কিন্তু সাথে সাথে হয় না, এটা একটু সময় লাগে। এবং মেডিটেশনটা সর্বপ্রথম আর্টের পর্যায়ে নিয়ে আসে বা সর্বপ্রথম মেডিকেল সায়েন্সের ব্যাপারে নিয়ে আসে অল্টারনেটিভ যে মেডিসিন আমরা যেটা বলি, অর্থাৎ আমরা যেটা প্র্যাকটিস করছি সেটা হচ্ছে অ্যালোপ্যাথি। এটার বাইরে আরো কিছু বিজ্ঞান আছে যেগুলোকে ভেষজ বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান বলে। এগুলোকে আমরা একত্রে অনেক সময় নাম দিয়েছি অল্টারনেটিভ মেডিসিন। এইরকম একটি অল্টারনেটিভ মেডিসিনের অংশ হিসেবে চীনে সর্বপ্রথম মেডিটেশনটা আমাদের এই মেডিকেল সায়েন্সের প্রয়োগ শুরু হয়। এখন মেডিটেশন করলে আমরা যেটা হয়, মেডিটেশন করার মানে হচ্ছে আমি আমার মনের যে বিক্ষিপ্ত চিন্তা, সেই চিন্তাগুলো, অর্থাৎ আমি মনে একই সাথে আমার মনে অনেকগুলো চিন্তা আসছে। একটা চিন্তা আসছে আজকে বাসায় বাজার নেই, একটা চিন্তা আসছে বাইরে যেতে হবে, আবার বাইরে করোনার ভয় আছে, একটা চিন্তা আসছে বাজার যে বাইরে থেকে করে আনবো বাসায় ফ্রিজ নেই, একটা চিন্তা আসছে যে আমি যে বাজার করব কাছে টাকা নেই। এইরকম অসংখ্য বিক্ষিপ্ত চিন্তা আমার মাথায় বা মনে আছে, যেগুলো আমার উদ্বেগ ঘটাচ্ছে বা যেগুলো আমার পেরেশানি করছে বা যেগুলো আমার এনজাইটি করছে। এই ধরনের এই বিক্ষিপ্ত চিন্তাগুলোকে একটা সরল রেখায় বা একটা সরল পথে আনার জন্যই হচ্ছে মেডিটেশন। এবং সেইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে বিজ্ঞান যেটা বলে বা বিজ্ঞানসম্মত ওয়েতে যেটা, এটা এর আগে ডাক্তার ইমদাদ ভাই যে প্রি রিকুইজিট গুলো বলেছিল ব্রিদিং এক্সারসাইজের, যে প্রি রিকুইজিট গুলো বলেছিল মাইন্ডফুলনেসের, একই প্রি রিকুইজিট কিন্তু ব্রিদিং, একই প্রি রিকুইজিট কিন্তু আমাদের মেডিটেশনের ক্ষেত্রেও কার্যকর। অর্থাৎ মেডিটেশন করতে গেলে আমাকে কিন্তু মেডিটেশন করার জন্য আগে প্রস্তুত করতে হবে, তারপরে মেডিটেশনে অংশগ্রহণ করতে হবে। এবং মেডিটেশনের যে ফলাফল গুলো, এটা কি করবে, আমার শরীরের ব্লাড প্রেশার বেশি থাকলে সেটা কমাবে, হার্টবিট কমাবে, শরীরের ফ্লাইট এন্ড ফাইট রেসপন্সটাকে প্রিভেন্ট করবে, এবং প্যারাসিম্প্যাথেটিক যে রেসপন্স আছে অর্থাৎ ব্রিডিং এবং রেস্টিং যে রেসপন্স সেটাকে অ্যাক্টিভেট করবে, যার ফলে আমার চিত্ত চিন্তাগুলা বা আমার এনজাইটি গুলা একটা নির্দিষ্ট ফর্মে চলে আসবে বা নির্দিষ্ট সরল রেখায় আসবে। এটার মাধ্যমে আমরা কাজ করতে পারি। আর প্রেসার পয়েন্ট রিলিজ বলতে আমরা একটা কথা বুঝি, সেটা হচ্ছে যে একটা উদাহরণ দেয়া যায়, ছোট উদাহরণ। আমি জানি না যে উদাহরণটা এখানে কতটা যুক্তিযুক্ত হবে, ইমদাদ ভাই হয়তো আরো ভালো বলতে পারবে। উদাহরণটা হচ্ছে এরকম যে প্রত্যেক জিনিসের একটা সর্বোচ্চ সীমা এবং একটা সর্বনিম্ন সীমা থাকে। আমি ভালো আছি, এটা কিন্তু একটা ব্যাখ্যা আছে যে আমি কতটুকু ভালো আছি। এখন কেউ যদি একটা মার্কিং করতে বলে বা কেউ যদি একটা কিছু বলে যে কতর মধ্যে কত ভালো, 10-এর মধ্যে আপনি কত ভালো, তাই বললাম যে 10-এর মধ্যে আমি 8 ভালো আছি। তার মানে কি স্বাভাবিক মানুষ বুঝে ফেললো যে আমি কিন্তু ভালো। আবার যখন আমি বলছি যে আমি 10-এর মধ্যে 2 বা 3, তখন কিন্তু স্বাভাবিক সবাই বুঝতে পারছে যে আমি আসলে খুব বেশি ভালো নাই। আমি মুখে বলছি ভালো আছি কিন্তু আসলে আমি ভালো না। আবার আমাদের মনোবিদ্যার ক্ষেত্রে আমরা বলি যে 10-এর মধ্যে অনেকেই বলে ফেলে 10-এর মধ্যে 20 ভালো, 10-এর মধ্যে 100 ভালো। তার মানে সেও কিন্তু আসলে ভালো নয়। অর্থাৎ আমার যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলার বা আমার যে উপসর্গগুলা বা আমার যে সমস্যাগুলা, সেগুলার একটা মধ্যবিন্দু আছে। সবসময় ওই মধ্যবিন্দুতে থাকাই ভালো। অর্থাৎ খুব বেশি ভালো আমি ভালো বলতে পারবো না, আবার খুব বেশি কম ভালোকেও আমি ভালো বলতে পারবো না। এই জিনিসটার উপর ভিত্তি করেই আমরা বলি যে একটা মিড পয়েন্ট আছে, যেই পয়েন্টের উপরে গেলে সাধারণত আমাদের অ্যানজাইটি বাড়ে, এবং যেই পয়েন্টের নিচে গেলে সাধারণত আমাদের অ্যানজাইটি রিলেটেড সমস্যাগুলো না হয়ে অন্য ডিপ্রেশন রিলেটেড সমস্যাগুলো হতে পারে। তো ওই মিড পয়েন্ট যেটা, সেইটাকে আইডেন্টিফাই বা জীবনের জন্য ক্লারিফাই করাটা আমাদের জন্য অনেক যুক্তিযুক্ত। হ্যাঁ, ধন্যবাদ হাসান, খুব গুরুত্বপূর্ণ তথ্য। আজ এই বিষয়ে একটি কথা, যেহেতু এখন কোভিড-19 আমরা সবাই সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলতেছি, সামাজিক দূরত্ব, যদিও এটাকে আসলে ফিজিক্যাল ডিস্টেন্সিং টা বেটার টার্ম হয় এখানে। তো এই যে আমরা সামাজিক মানে শারীরিক দূরত্ব বজায় রাখছি, সবার কাছ থেকে দূরে থাকছি,
এই বিষয়টা কি আমাদের আসলে মানসিক স্বাস্থ্যের উপর কোনো খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে কিনা, ডক্টর ইমদাদ? আচ্ছা ঠিক, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আসলে আমরা কিন্তু অভ্যস্ত নই এই ব্যাপারটার সাথে, আমরা টোটালি অভ্যস্ত নেই। আমরা বাঙালিরা তো আরো অভ্যস্ত নেই। আমরা কিন্তু খুবই কর্ডিয়াল জাতি। আমরা নিজেদেরকে অনেক সমালোচনা করি, অনেক কিছুই বলি, কিন্তু আমাদের কিন্তু অনেক বিশাল একটা স্ট্রেংথ আছে। সেটা হচ্ছে আমরা একে অপরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। এখন এই প্রচন্ড ভালোবাসাবাসি করার একটা জাতিকে যদি হঠাৎ করে দূরে থাকতে বলেন, সেটা জাতির জন্য কষ্টের, এবং সেই কষ্ট নেওয়াটা আরো বেশি কষ্টের। তো এটার কারণে যেটা হচ্ছে যে অনেকে কিন্তু মানসিকভাবে চাপ ফিল করছেন, যে আমি চাইলে আমার বন্ধুর সাথে আড্ডা দিতে যেতে পারছি না, চাইলে আমি বাইরে ঘুরতে যেতে পারছি না, আমার আত্মীয়ের সাথে দেখা করতে যেতে পারছি না। সেটা কিন্তু দুঃখজনক, এটা আসলেই কষ্টের, এবং এটা মনে চাপ তৈরি করে, অবশ্যই করে। সেক্ষেত্রে আমরা যেটা মানুষকে বলি, সবাইকে বোঝাই, যে আমি আগেই বলেছিলাম যে এটাকে সুযোগ হিসেবে নেয়ার জন্য। কিভাবে সুযোগ হিসেবে নেবেন? আপনি চাইলেই আপনার কানাডায় যে আত্মীয় স্বজন রয়েছে তার সাথে কথা দেখা করতে পারছিলেন না, চাইলেই আপনার ইউএসএ তে যে আত্মীয় ছিলেন তাকে দেখতে পাচ্ছিলেন না, এখন বরং চেষ্টা করেন অনলাইনের মাধ্যমে এই ফেসবুকিং না করে তাদের সাথে কথা বলতে, তাদের সাথে দেখা করতে। এখন কিন্তু চাইলেই আমরা দেখতে পারি, মানুষের সাথে কথা বলতে পারি। আমরা চাইলেই তাদের সাথে কথা বলবো, তাদের সাথে দেখা করব, তাদের খোঁজ খবর নিব। এবং হ্যাঁ, তাকে হয়তো আমি ভিজিট করতে পারছি না, কিন্তু আমার বাসায়ও কিন্তু অনেক মানুষ আছে, আমার হাতে কারা নাই। তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে কে আছে। আমার বাসায় অনেকের ক্ষেত্রে স্ত্রী আছে, অনেকের স্ত্রী হলে স্বামী আছে, বাবা মা আছে, ছেলে আছে, সন্তান আছে, মেয়ে আছে। তা আমরা তাদেরকে কেন সময় দিচ্ছি না? তাদেরকে সময় দিব বেশি করে। এখানে কিন্তু সামাজিক সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা এটা আপনি ঠিক বলেছেন, এটা ফিজিক্যাল ডিস্টেন্সিংটা হচ্ছে কারেক্ট টার্ম। আমরা কিন্তু বা ডাব্লিউএইচও কিন্তু এটাকে অসামাজিক হয়ে যেতে বলছে না। সংক্রমণ কমানোর জন্য সরাসরি কন্টাক্ট থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে বলছে। কিন্তু আমরা কিন্তু এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা অলরেডি লিভ করছি। এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা চাইলেই যে কারোর সাথে কানেক্টেড হতে পারি। তো কেন আমি যার সাথে কানেক্ট হলে আমার দুশ্চিন্তা বাড়ে, সেই নিউজ বা সেই মিডিয়াতে কেন কানেক্ট হব? আমি যদি আমার দূরের কোনো আত্মীয়ের সাথে দেখা করি, যাকে দেখলে আমার মনের আনন্দ বাড়ে। আমরা জানি ব্রেনে ডোপামিন বলে একটা জিনিস থাকে, এই জিনিসটা আমাদের এখন বড়ই দরকার, কারণ আমরা হাসতে ভুলে গিয়েছি, আমরা আনন্দ ভুলে গিয়েছি। এই হাসি এবং আনন্দ আমরা কোথায় পাবো? এই হাসি আনন্দ পাবো হঠাৎ করে যে আপনাদের সাথে আমার দেখা হলো। আমার ব্রেনের ডোপামিন কিন্তু এখন একেবারে পিকে আছে। হ্যাঁ, কতক্ষণ থাকবে বলতে পারছি না, কিন্তু এই ব্যাপারটা ওরকম অনেকটা। হঠাৎ করে দেখা হলে কিন্তু মনটা আনন্দে ভরপুর হয়ে যায়। তো এই ডোপামিন কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন, কোনো টাকাও খরচ করতে হচ্ছে না। তো এই সুযোগটা আমি কেন নেব না? অবশ্যই নেব। তো আমি কেন আমার হাতে যেটা নাই, আমি যেটা আগেও বলেছিলাম, সেটাকে না দেখে আমার হাতে যেটা আছে সেটার আমি প্রপার ইউটিলাইজেশন করব। আর আমি ডক্টর হাসান ভাইয়ের সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি বর্তমানে যেটা ফেস করেছিলাম, এই যে রিল্যাক্সেশন ব্রিদিং টেকনিক, পিএমআর, আমাদের একজন একটু এল্ডারলি পার্সন, বলবো আমি অ্যাবাউট 55 60 এজ, অ্যারাউন্ড এজে। তো উনাকে বোঝানোর পর যেটা দেখলাম, উনি আসলে বুঝতে পারছিলেন না। এইগুলো কিন্তু আসলে আমরা যারা ইয়াং পার্সন বা যারা একটু ভালো বুঝি তাদের জন্য সহজ, বাট অনেক সময় এল্ডারলি পার্সনরা এগুলো কোঅর্ডিনেট করতে পারেন না। তো উনি বললেন, বাবা আমি কি করতাম? এখন তার বেচারা কোভিড নিয়ে তার অনেক বেশি টেনশন। তো চাচাকে আমি কি বলবো? তাদের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমরা মুসলিম প্রধান কান্ট্রি, আমি বলেছি বাবা আপনি যখন নামাজ পড়বেন, এই নামাজের সময় মনোযোগ দিয়ে নামাজ পড়বেন। তো উনি বললো, কই আমি তো নামাজ তো মন দিয়েই পড়ি। আমি বললাম, মশা যখন কামড় দেয় তখন কি টের পান? বলে, হ তা তো পাই। কেউ ডাকলে কি টের পান? হ তা তো পাই। নামাজের মধ্যে দাঁড়ালে কি আপনার ওই দোকানের হিসাব আসে? আসে। আমি বললাম, তাহলে মনোযোগটা থাকলো কই? তাইলে এটা হচ্ছে কি, যারা আমাদের বুঝতে পারছেন না, যারা বয়োবৃদ্ধ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব সহজ। আমরা জানি মাইন্ডফুলনেস এর জন্য, ব্রিদিং এর জন্য একটা প্রিপারেশন লাগে, নামাজের জন্য প্রিপারেশন লাগে। মানুষজন অজু করে, ওই যে হাতে আমরা জানি কোল্ড ওয়াটার আমাদের নার্ভ এন্ডিং গুলাকে সেন্সেশন দেয়, এই একটা কামিং সেন্সেশন দেয়। এটা আমাদের নেচার গিফটেড। এটা প্রথমে আমি একটা সেন্সেশন নিয়ে গেলাম, তারপর আমরা সাধারণত নামাজ এমন জায়গায় পড়ি যেখানে হচ্ছে আমরা একটু কমফোর্টেবল ফিল করি, যেখানে মানুষের ভুঁইবাট্টা নাই। এটাও কিন্তু আমাদের রিল্যাক্সেশন টেকনিকের সাথে মিলে যাচ্ছে। তারপরে এবং টোটালি মনোযোগ দিয়ে, 100 ভাগ মনোযোগ দিয়ে আমরা তারপরে যদি কেউ নামাজ পড়ে, তাহলে কিন্তু আমার এই রিল্যাক্সেশন, এই আমার বাকিগুলোর মতোই কাজ হচ্ছে। তো যারা বয়োবৃদ্ধ, যারা হচ্ছে এই অন্যগুলো করতে পারছেন না বা করতে অসহায় বোধ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা কাজে লাগাতে পারি, নামাজকে মেডিটেশন হিসেবে কাজে করা লাগাতে। যেটা এক্স্যাক্টলি। এখন এটা হতে পারে নামাজ নামাজ বা অন্য ধর্মের জন্য উপাসনা। এক্স্যাক্টলি। নামাজটা হচ্ছে, ধরুন আমরা মুসলিম প্রধান কান্ট্রি, হয়তো বা আমরা এখানে নামাজের কথা বলছি, বাট যে যার প্রার্থনাই করুক না কেন, যে ধর্মেই করুক না কেন, সেই প্রার্থনাটাই যদি মনোযোগ দিয়ে করি, সেই প্রার্থনাতে বসে যদি আমি দোকানের হিসাব না মিলাই, তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের জন্য সেটা অনেকটা আমাদের ওই ব্রিদিং টেকনিক বা রিল্যাক্সেশনের মধ্যেই কাজ করছে, প্লাস এটা সহজ হয়ে যায়। যারা বয়োবৃদ্ধ তাদের জন্য এটা একদমই সহজ আর কি।
খুব ধন্যবাদ, অসংখ্য আমি ধন্যবাদ, খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আহ, ইমরান ভাই যেটা বলেছে সেটার সাথে আমি একমত। এই ব্যাপারে আমাদের ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউট যেটা, তার সহযোগী অধ্যাপক ডাক্তার মেঘলা সরকার ম্যাডামের একটি কথা আছে। তিনি প্যান্ডেমিকের শুরু থেকে এই কথাটি বলছেন। কথাটি অনেকটা এরকম যে আমরা শারীরিকভাবে দূরে থাকি, মানসিকভাবে কাছে থাকি। এটাই মনে হয় আমাদের এই প্যান্ডেমিকের সময় সামাজিক দূরত্ব সম্পর্কিত ব্যাপারে আমাদের স্লোগান হওয়া উচিত, যে আমরা শারীরিকভাবে দূরে থাকি কিন্তু মানসিকভাবে কাছে থাকি। খুব গুরুত্বপূর্ণ তথ্য, ধন্যবাদ হাসান। এবার একটি তথ্য নিয়ে হাসান তোমার কাছে আসবো। একটি তথ্যটা হলো যে এই যে আমাদের কি মানসিক একটু অসুস্থতা যাচ্ছে টোটাল কোভিড-19 পরিস্থিতিতে, তো এর মধ্যে কিন্তু এই পরিস্থিতিকে কোপ আপ করতে, খাপ খাইতে গিয়ে অনেকে অনেক ধরনের টেকনিক ইউজ করছে। কেউ ভালো, কেউ খারাপ। যেমন একটা এক্সাম্পল আমরা বলছি, অনেক জায়গায় দেখা গেছে যে ইয়াং বয়সের ছেলেরা এডিকশনে ঝুঁকে গেছে, ড্রাগস নিচ্ছে, তারা ক্যাফিন নিচ্ছে, বিভিন্ন জিনিস নিচ্ছে এলিভেট করার জন্য সিমটমকে। এবং এটা কিন্তু একটি ডাটা প্রোভেন। আমি একটা ডাটা দেখছিলাম যে কানাডার ক্ষেত্রে তারা দেখাচ্ছে যে যাদের বয়স 15 থেকে 49 তাদের প্রায় 20% লোক এই পরিস্থিতিতে তাদের যে ড্রাগস নেওয়া কিংবা আদার যেসব এডিক্টিং সাবস্টেন্স আছে এগুলো নেওয়া তারা ইনক্রিজ করে, বাড়াই দিছে। এই তারা এইসব খাবার বাড়িয়ে দিল, এই যে আমাদের যে ক্ষতিকর যে খাবার আছে, একটু তাদের টেনশন স্ট্রেস রিলিভ করার জন্য। এটি তো শুধু আমি কানাডার কথা বলবো না, অন্য সব দেশেই হয়তো বা কিছু কম বেশি আছে। তো এটি তো আমাদের জন্য একটি আসলে খারাপ খবর, দুঃখের খবর। তো আসলে এই পরিস্থিতিতে খাপ খাওয়ার জন্য আসলে আমরা এগুলা বিকল্প হিসেবে আমরা কি করতে পারি আমরা আসলে? আমরা মনোরোগ বিদ্যায় দুটো কথা বলি। একটা কথা বলি যে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার গুলো, অর্থাৎ আমাদের যে মানসিক চাপ সেটিকে কমানোর জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট পদ্ধতি আছে। অন্যদিকে আমাদেরকে এইগুলো কমাতে যে আমরা অনেক সময় কিছু বিকল্প পন্থা, যেগুলা রাকিব তুমি বললা যে এডিকশনের দিকে ঝুঁকছে অথবা অন্য কোনো খারাপ দিকে যাচ্ছে, অনেক সময় ভাঙচুর করছে, রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে অন্যভাবে। এই যে জিনিসগুলো, এগুলোদেরকে আমরা মেডিকেল টার্মে বলি যে মেল অ্যাডজাস্টমেন্ট প্যাটার্ন, যেগুলো আমার করা উচিত না, যেগুলো আমার শরীরের জন্য হানিকারক বা যে জিনিসগুলো আমার শরীরের জন্য খারাপ, সেগুলো কখনোই আমার স্ট্রেস এবং স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারকে ঠেকানোর জন্য আমি ব্যবহার করতে পারি না। প্রথম কথা হলো, আমি যেটা বলতে চাই যে এমদাদ ভাই একদম শুরুতেই একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল। কথাটি হচ্ছে এই যে আমি এই প্যান্ডেমিকের সময় আমি জানছি যে কার্যত এর কোনো স্পেসিফিক চিকিৎসা নেই, প্রতিরোধ সর্বোত্তম উপায়। এবং আমার যা হবে বা আমার পরিবারের যা হবে, অন্যান্য পৃথিবীব্যাপী যে 700 কোটি মানুষ তারাও কিন্তু একই ঝুঁকির মধ্যে আছে। এই সত্যটাকে আমাকে স্বীকার করতে হবে। প্রথমে এই সত্যটাকে স্বীকার করে তারপর আমার যে তথ্যগুলো প্রয়োজন, অর্থাৎ আমার নিজের সুরক্ষার জন্য যে তথ্যগুলো প্রয়োজন, সেগুলো আমাকে গ্রহণ করতে হবে। কোথা থেকে আমি গ্রহণ করব? WHO, যদিও WHO সম্বন্ধে এখন আসলে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আসছে, তারপরেও আমরা ধরে নিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমি গ্রহণ করব। বাংলাদেশের ক্ষেত্রে IEDCR এর থেকে গ্রহণ করব, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে গ্রহণ করব। আমাকে কিন্তু করোনার উপর পিএইচডি করতে হবে না, এটা কিন্তু প্রথম কথা। পৃথিবীর 700 কোটি মানুষ যেভাবে বাঁচছে আমিও কিন্তু সেইভাবেই বাঁচবো। আমি কিন্তু করোনায় পিএইচডি করবো না, আমি যেটা করব আমার যে প্রয়োজনীয় তথ্য সেগুলো গ্রহণ করব। 2 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমার স্ট্রেস বা আমার যে মানসিক চাপ সেটা তো রিলিভ হতে হবে। কার সাথে আমি রিলিভ করবো? ওই যে আমি প্রথমেই বললাম যে আমরা শারীরিক দূরত্ব বজায় রাখি কিন্তু মানসিক ভাবে কাছে থাকি। এতদিন আমরা বাইরে ছিলাম, অনেকে চাকরিতে ছিলাম, বিভিন্ন প্রতিষ্ঠানে ছিলাম, কাজে ছিলাম, হয়তো খুব সহজ কথা যেটি আমি আমার সহধর্মিণীকে বলতে পারিনি, যেটি আমি আমার বাবা মাকে বলতে পারিনি, যেটি আমার মাকে বলতে পারিনি, আমার মাকে একবেলায় রান্নায় সাহায্য করতে পারিনি জীবনে, সেই সুযোগটা কিন্তু এখন আমার এসেছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং মনের যে দুঃখ, কষ্ট, যে যন্ত্রণা, সেগুলো পরিবারের সাথে শেয়ার করতে হবে। আমি ভয় পাচ্ছি, আমি চিন্তা করছি, এগুলো কিন্তু আমি মনে পুষে রাখা যাবে না, এগুলো আমি পরিবারের সাথে শেয়ার করব। 3 নম্বরে যেটি আমি করব সেটি হচ্ছে, এই যে মহামারীর সময়ে আমার মাথায় যত চিন্তা ভাবনা বা যা কিছু আসছে, এগুলোকে আমি অন্য একটা জিনিসে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? আমি আমার ভয়টাকে ভালোবাসায় কনভার্ট করব, আমি আমার হতাশাটাকে আমি আমার দায়িত্বে কনভার্ট করব, আমি আমার মানসিক চাপটাকে আমি পারস্পরিক পারিবারিক সম্প্রীতিতে
কনভার্ট করব কিভাবে? আমি যখন টিভি দেখে হতাশ হচ্ছি, আমি যখন নিউজ শুনে হতাশ হচ্ছি, তখন আমি এই হতাশাটাকে ওভারকাম করব কি করে? আমি চিন্তা করব যে টিভিতে যে খারাপ সংবাদটি দেখিয়েছে সেটি আমার জন্য একটি শিক্ষা, কাজে আমার পরিবারকে রক্ষা করতে গেলে এখন আমাকে এই নিয়মগুলা মানতে হবে। আমি টিভিতে একটা খারাপ সংবাদ দেখে আমার যখন মানসিক চাপ আসবে, তখন আমি চিন্তা করতে হবে কি, যে এই মানসিক চাপ আমি গ্রহণ করব না, বিনিময়ে আমি এই মানসিক চাপ থেকে মুক্তি পাবার জন্য আমার সুখ স্মৃতি, পূর্বের ভালো অভিজ্ঞতা অথবা আমাদের জীবনের বিভিন্ন রোমাঞ্চকর ঘটনা আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহধর্মিনী, ছেলে মেয়ে, বাবা মার সাথে শেয়ার করতে পারি। আমি খারাপ জিনিসগুলোকে ভালো জিনিসে কনভার্ট করলাম। আর চতুর্থত, প্রত্যেকটা খারাপ জিনিসের মধ্যে কিছু ভালো জিনিস থাকে, আমাকে সেটা মানে পজিটিভ অ্যাপ্রাইজালটা বের করতে হবে। কোভিড একটা খারাপ জিনিস, কোভিড আমাদের জীবন উল্টাপাল্টা করে দিয়েছে। কোভিড বিশ্বব্যাপী পৃথিবীর মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, অর্থনীতি ধ্বংস করছে, অমানবিক কিছু ঘটনার জন্ম দিয়েছে। সবকিছু ছাপিয়ে আমাকে চিন্তা করতে হবে কোভিড থেকে আমি ভালো কি কি পেলাম। এই যে আমি এখন যে হেলথ হাইজিনটা মেনটেন করি, এটা কোভিড এর কারণে করছি। এই যে আমি আমার বন্ধু বান্ধবদেরকে প্রায়োরিটি দিতাম আগে, সেটা বাদ দিয়ে এখন আমি আমার স্ত্রী সন্তানদেরকে প্রায়োরিটি দিতে শিখছি, এটা আমি কোভিড এর কারণে শিখছি। কোভিড এর কারণে আর কিছু না হোক, অন্তত পক্ষে কিছু মানুষ তাদের জীবন যৌবন উজাড় করে দিয়ে রাস্তাঘাটে ত্রাণ হোক, ফ্রন্ট লাইনের যোদ্ধা হোক, বিভিন্ন কাজ করছেন। অন্তত পক্ষে এই মানুষগুলোকে আমি সমাজের সামনে পরিচিত হতে দেখছি, বা আমি দেখছি যে পৃথিবীতে মানুষের শুধু খারাপ দিকই না, ভালো দিকই আছে। কাজে আমি কোভিড এর ভালো জিনিসটা চিন্তা করছি। এই সিম্পল যে 4-5টা পদ্ধতি, এটা যদি আমরা অ্যাপ্লাই করি এবং সেই সাথে আমরা যদি ম্যাল অ্যাডজাস্টমেন্ট প্যাটার্ন যেগুলো আছে, অর্থাৎ সিগারেট খাওয়া, পরিবারের মানুষের সাথে ঝগড়া করা, অনেকেই আছে, আমি ছোটবেলায় দেখতাম যে আজকে ইন্ডিয়া খেলায় হারলো কেন, টিভি ভেঙে ফেলতে হবে, বাংলাদেশ খেলায় হারলো কেন, রেডিও ভাঙতে হবে। এই যে অভ্যাসগুলো, এগুলোকে আমরা বলি ম্যাল অ্যাডজাস্টমেন্ট প্যাটার্ন। এই প্যাটার্ন গুলো থেকে দূরে সরে আসতে হবে। অর্থাৎ আমি আমার মনকে শান্ত করে, আমি আমার মনোজৈবিক প্রক্রিয়াটি সঠিক রেখে কোভিড এর ব্যাপারে যতটুকু পজিটিভ থাকা যায় সেভাবে চিন্তা করে, যথেষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে আমি আমার পরিবার এবং আমাকে সুরক্ষা প্রদান করব। এটুকুই আমার দায়িত্ব। এই কথাটুকু যদি আমরা মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকাতে পারি, তাহলে কিন্তু আমাদের দায়িত্ব সফল হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে পজিটিভ অ্যাপ্রাইজাল উঠে আসলো আসলে আলোচনা করলে অনেক ভালো কিছু কথা চলে আসে। আসলে সবকিছুতেই যদি আমরা পজিটিভ কিছু বের করে আনতে পারি, সেটাই বোধহয় সবার জন্যই ভালো হবে। কারণ সবকিছু আমাদের আসলে আয়ত্তাধীনে না, অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারবো না। তো তার মধ্য থেকে পজিটিভ কিছু নিয়ে আসাই আসলে আমাদের জন্য সবার ক্ষেত্রে এটা ভালো একটা পদ্ধতি হতে পারে। তো এই হাসানের কথা সূত্র ধরেই যে ইনফরমেশনের যে সোর্স, যেটা আমরা বর্তমানে যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার একটা ইনফরমেশন এত দ্রুত সবখানে ছড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটু ভুল একটি তথ্য, কিংবা একটি তথ্য যে WHO দিল, কিংবা যে কোনো সোর্স থেকে হোক, সেটিকে একটু ট্রান্সলেট করতে গিয়ে একটু ভুল একটা ব্যাখ্যা দিয়ে সেটি সবাই জেনে গেল এবং খুব ছড়িয়ে গেল। এইসব ইনফরমেশন খুবই রিস্কি। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফরমেশন আমি নিব কি নিব না, সেটাও মনে হয় ভেবে দেখার সময়, কারণ এই অনেক ক্ষেত্রে এগুলো আমাদের জন্য খুবই খারাপ পরিণতি নিয়ে আসতে পারে। ধন্যবাদ। এই পর্যায়ে আরেকটি আমাদের ম্যানেজমেন্ট পারপাস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে খাবার, যে আসলে বিভিন্ন রকম খাবারের কথা বলা হচ্ছে, যে স্ট্রেস রিলিভিং অনেক খাবার ভূমিকার কথা আলোচনা আমরা আগে জানতাম। তো আসলে কি কি খাবার আমাদের যেগুলো অ্যাভেলেবল, তাদের মধ্যে কি কি খাবার আমাদের এই মুহূর্তে স্ট্রেস রিলিভ করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে? ডক্টর ইমদাদ ভাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এটা আবারও বললাম, আমাদের কিন্তু অনেকটা ইয়ের মতো, আমরা হচ্ছে যখন যত উচ্চতর ডিগ্রি করি না কেন, আমাদের কিন্তু বেসিক সবসময় ঠিক থাকতে হয়। এই ভালো থাকার বুদ্ধিগুলো কিন্তু এই বেসিকের মতো সবসময়ের ক্ষেত্রে প্রযোজ্য। এটা শুধু করোনা কাল না, শুধুমাত্র মানসিক অশান্তির জন্য না, এটা সার্বজনীন সব সময়ের জন্য। যেমন আমরা হচ্ছে খাদ্যাভ্যাসের মধ্যে আমি আবারও কোনটা খাবো না সেটা বলবো, তারপরে কোনটা খাবো সেটা বলবো। কারণ হচ্ছে মানে আমাদের আশেপাশে যত ধরনের খাবার আছে তার অধিকাংশই হচ্ছে সেরোটোনিন সমৃদ্ধ খাবার। অধিকাংশ খেলেই আপনি আমি ভালো থাকবো, এবং যেগুলো আসলে আমরা অনেক দাম দিয়ে কিনতে হয় সেগুলোই হচ্ছে আসলে আমাদের শরীরের জন্য খারাপ। যেমন হচ্ছে আমরা খাবো না কোনগুলো, যেমন হচ্ছে এই ফাস্ট ফুড জাতীয় খাবার, বেশি সুগার জাতীয় খাবার বা বেশি চিনিযুক্ত খাবার। এটা হতে পারে মিষ্টি, হতে পারে টক দই, হতে পারে হচ্ছে আপনার রসমালাই। বেশি বেশি এগুলো খাওয়া যাবে না। এছাড়া খাওয়া যাবে না হচ্ছে অ্যালকোহল, সিগারেট, এগুলো কোনো মতেই খাওয়া যাবে না। ফাস্ট ফুড এটা টোটালি অ্যাভয়েড করতে হবে। এগুলো কিন্তু আপনার ব্রেনে সেরোটোনিনের পরিমাণ
কমিয়ে দেয় এবং মন ভালো ভাবটা কমিয়ে দেয়। ভাজা পোড়া জাতীয় খাবার সেগুলো খাওয়া যাবে না। আর খুব ভালো কোনগুলো, একদম ভালো হচ্ছে সবুজ শাকসবজি, তারপর হচ্ছে কাঁচা ফলমূল, সেগুলো কিন্তু সেরোটোনিন সমৃদ্ধ। দুধ, ডিম, তারপর হচ্ছে এবং ক্ষেত্রে বিশেষে মাংস, সামুদ্রিক মাছ, যদিও বাংলাদেশে সবখানে অ্যাভেলেবল না, যেসব জায়গায় অ্যাভেলেবল সামুদ্রিক যে মাছগুলো। আরেকটি হচ্ছে যেটাকে বলা হয় মেডিটেরিয়ান ডায়েট। এই মেডিটেরিয়ান ডায়েট যে অংশটা হচ্ছে যেখানে আমরা জানেন সবজি, ফলমূল, তারপর হচ্ছে মাছ, প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো, এই আপনি যদি একটু হিসাব করে দেখেন, এই খাবারগুলো কিন্তু আমরা এখন ফেসবুকে দেখছি যে এগুলো নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এইগুলো কিন্তু আপনার মানসিক সুস্থতাও বাড়ায়। আর এই জিনিসগুলো যদি আপনারা বাজারে যাই, আমি আপনি যদি বাজারে যাই, এগুলো একদমই স্বল্প মূল্যে অ্যাভেলেবল। অথচ আমরা যদি এখন ফাস্টফুড খেতে যাই, ধরুন আপনি একটা হ্যামবার্গার খাবেন বা এখন একটা ফ্রাইড চিকেন খাবেন, এটা কিন্তু তার চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ। তার মানে আপনাকে সুস্থ থাকতে কম খরচ করতে হচ্ছে, অথচ আমরা সবাই অসুস্থতার পিছনেই ছুটছি। তাই এজন্য হচ্ছে আমরা আমাদের আশেপাশে যা কিছু কমনলি অ্যাভেলেবল, আমরা যা কিনতে পারি, যার যে সামর্থ্য আছে, যে শাকসবজি কিনতে পারবো, যে মাছ মুরগি কিনতে পারবো, যে ডিম বা দুধ কিনতে পারবো, যার যে সামর্থ্য আছে, আমরা যেন কেউ কখনো মনে না করি আহা আমি ওটা খেতে পারলাম না, ওটা কিনতে পারলাম না, আমি কেন বিটরুট খেলাম না, আমি কেন আজকে ক্যাপসিকাম খেলাম না। এটার কোনো যৌক্তিকতা নাই। আমার কাছে যেগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে, এখন তো ফলমূলের সময়, যে ফলমূলগুলো বাজারে অ্যাভেলেবল আছে, যে শাকসবজিগুলো অ্যাভেলেবল আছে, মাছ মুরগি যেগুলো অ্যাভেলেবল আছে, সেগুলো যথেষ্ট ভালো থাকার জন্য। এর চেয়ে ভালো আর কোনো কিছু হতে পারে না। ভালো থাকা কিন্তু সহজ, আমি বলবো ভালো থাকা সহজ, ভালো থাকা হচ্ছে ইনএক্সপেন্সিভ। ভালো থাকতে হচ্ছে মানে খরচ কম হয়, বরং আমরা নিজেরাই নিজেদের জন্য বিপদ ডেকে আনি। এই সারাদিন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকি, যার জন্য ইন্টারনেট খরচ দিতে হয়। আর অথচ বাসায় মানুষের সাথে সময় কাটাতে কিন্তু কোনো খরচ করতে হয় না। আমরা বাইরে গিয়ে হচ্ছে অর্থ দিয়ে যন্ত্রণা কিনে। এক্স্যাক্টলি আমরা অর্থ দিয়ে যন্ত্রণা কিনে আনি, অথচ তার কিন্তু কোনো প্রয়োজনই নেই। এবং এটা আমি বারবার বলছি, এটা যেন যারা শুনছেন বা যারা শুনবেন তাদের জন্যই বলা, এই কথাগুলো কিন্তু সবসময়ের জন্য, এটা শুধু করোনা কালের জন্য না, এটা সবসময়ের জন্য। আমরা যেন এই কথাটা মানে রাখি। হ্যাঁ, এখন কি কখনোই আমরা ফাস্ট ফুড খাবো না? কেন না? এটা তো করাই হয়েছে একটা আনন্দের জন্য। আপনি কোনো এক সময় যান, হঠাৎ করে মাসে একদিন ঘুরতে যান, কেন না? মাসে একদিন আপনি ফাস্ট ফুড খেতে যাচ্ছেন, খাবেন, সমস্যা কি? আমরা মিষ্টি খাই না? অবশ্যই খাবো, কেন খাবো না? কিন্তু সবকিছুর একটা লিমিট আছে, আমরা লিমিটটা যেন ক্রস না করি, আমরা যেন ওইগুলোতে আসক্ত না হয়ে পড়ি। বারবার বলছি, ভাজা পোড়া জাতীয় খাবার, বাইরের ফাস্টফুড জাতীয় খাবার ব্রেনে সেরোটোনিন কমায় দেয়, এবং সেরোটোনিন হচ্ছে ভালো লাগার নিউরোট্রান্সমিটার। সহজ কথায় যদি আমি বলি, আমাদের সেরোটোনিন যদি নাই হয়ে যায়, কমে যায়, আপনি যত আনন্দের জিনিসই দেখি না কেন, ভালো লাগবে না। তাই যদি ভালো লাগতে হয়, খাদ্যাভ্যাস এবং জীবনাভ্যাস বদলাতে হবে। আরেকটা হচ্ছে এক্সারসাইজের কথা বলেছিলাম। আমাদের পেরিফেরাল সেরোটোনিন, মানে আমাদের ব্রেন ছাড়াও আমাদের শরীরের অন্য জায়গাতেও সেরোটোনিন রিসেপ্টর আছে, এবং সেরোটোনিন ওখান থেকেও কিন্তু আমরা রিলিজ করতে পারি যদি আমরা এক্সারসাইজ করি। আমরা যদি এক্সারসাইজ করি, সেগুলো হচ্ছে আমাদের সার্কুলেশনে ফ্রিতে আসে, এটাও তো ফ্রি। হ্যাঁ, এক্সারসাইজ করাটা, আমরা হাঁটতে পারি, হাতে মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি। এই সেরোটোনিনটা যখন বাড়বে, দেখবেন আপনার ভালো লাগবে। যারা কেউ যদি এক্সারসাইজ করে থাকেন, নিশ্চয়ই দেখেছেন, এক্সারসাইজ করার পর আপনি যে আধা ঘন্টা ভালো এক্সারসাইজ করেন, তারপর যখন গোসল করার পরে যে শান্তি, এই শান্তি আপনাকে 5 ঘন্টা কেন 10 ঘন্টা আপনি সোশ্যাল মিডিয়ায় বসে থেকেও সেই শান্তি জীবনে পাওয়া সম্ভব না। তো এই জন্য আমি বলবো যে সবাই দয়া করে এই কথাগুলো মনে রাখবেন, বেসিক স্বাস্থ্য বিধিগুলো মেনে চলবেন, তাহলে শুধু করোনা কাল না, পরবর্তীতেও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ ইমদাদ ভাই। এবার হাসান, তোমার কাছে একটি প্রশ্ন আসছে আসলে, একজন আলী আফজাল মেহেদি। হ্যাঁ, যে প্রশ্নটি হচ্ছে, অতীতে যদি কোনো ঘটনা প্রতিনিয়ত ব্রেইনে আঘাত করে, এটা কি মানসিক রোগ? আমি ওই যে প্রথমেই যে কথাটি বলেছিলাম, ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানসিক রোগের ব্যাপারে আমাদের সমাজে আসলে কুসংস্কার ভরা। আমরা কিন্তু মানসিক রোগটাকে মানুষকে দমনের জন্য, উৎপীড়নের জন্য, মানুষকে অপমানের জন্য আমাদের সমাজে হাতিয়ার বানিয়ে ফেলেছি অনেকটা, সেই প্রাচীনকাল থেকে, বা অনেক আগে থেকেই বলা যায়, প্রাচীনকাল বলা যাবে না, অনেক আগে থেকে। মানসিক রোগ হতে গেলে তার কিছু সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া, মানে তার কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যে না পড়া পর্যন্ত বা সুনির্দিষ্ট বৈশিষ্ট্যে না মেলা পর্যন্ত কখনোই আমি তাকে ডিসঅর্ডার বা ব্যাধি বলতে পারবো না। এখন অতীতের যে কোনো একটা ঘটনা আমার মনে পড়তেই পারে, যেমন আমার একটা দুঃখের স্মৃতি, সেটা যদি অনেকদিন পর্যন্ত আমার মনে থাকে, বা সেটা যদি আমার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, তখন
সেটাকে ক্রাইটেরিয়া অনুসারে যদি পড়ে যে কতদিনের মধ্যে হয়েছে, কি পরিমাণে হচ্ছে, আমার স্বাভাবিক সোশ্যাল লাইফ এবং অন্যান্য যে পারিবারিক জীবন, সামাজিক জীবন, সেগুলোকে সে ব্যাহত করছে কিনা, তখন সেটিকে আমরা রোগের অন্তর্ভুক্ত করব। এবং মেডিকেল সায়েন্স অনুসারে আমরা কিন্তু বেশ কিছু টার্মিনোলজি বা বেশ কিছু শব্দ কিন্তু আমরা ব্যবহার করি। যেমন আমরা সবকিছুর কিন্তু কিছু সংজ্ঞা আছে, যেমন ডিপ্রেশনের একটা আলাদা সংজ্ঞা আছে, গ্রিফ বা দুঃখ কি জিনিস সেটার একটা সংজ্ঞা আছে, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার কি সেটার একটা সংজ্ঞা আছে। তা এই রকমের সংজ্ঞার মধ্যে এবং বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়তে হবে। যিনি প্রশ্নটি করেছেন তার যদি এই সমস্যাটি যদি প্রায় হয়ে থাকে, তাহলে আমি তার প্রতি উপদেশ দিব বা তার প্রতি দিব যে আপনার সামাজিক এবং ব্যক্তিগত জীবন ওই ঘটনার কারণে সবসময় ব্যাহত হচ্ছে কিনা। যদি এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিকটস্থ যে কোনো মনোরোগ বিদ্যা বিশেষজ্ঞের কাছে অথবা নিকটস্থ যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হন। এবং অনেক সময় আমি বললাম ওই যেটা যে আমরা আসলে অনেক সময় ছোট ছোট অনেক সমস্যা হলেই আমরা বেশ ভয় পেয়ে যাই। যেমন মেডিকেলে যখন পড়তাম তখন থার্ড ইয়ারে উঠে যখন প্রথম বিভিন্ন রোগ সম্বন্ধে জানলাম বা শুনলাম, প্রথম যখন শুনলাম যে অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা ডান পাশে হবে, বা অমুক রোগের ব্যথা বাম পাশে হবে, বা মাথায় ব্যথা হলে মাথায় টিউমার হতে পারে, ইত্যাদি ইত্যাদি, ছোট্ট একটা সমস্যার কথা শুনলেই কিন্তু মনে হতো যে এই সমস্যাটা বোধহয় আমার আছে। তো মানুষের এটি একটি স্বাভাবিক প্রবৃত্তি, যে কোনো ছোট সমস্যাকেই আমরা যেন রোগ না বানাই, এবং যে কোনো ছোট সমস্যার ব্যাপারে আবার আমরা একইভাবে অবহেলাও জানি না করি। যদি আপনার এটি সামাজিক এবং আপনার পারিবারিক জীবনকে ব্যাহত করে, আপনার ডে টু ডে লাইফ যে অ্যাক্টিভিটি তাকে যদি ব্যাহত করে, আপনি এটার কারণে যদি মনের মধ্যে প্রচন্ড স্ট্রেস বোধ করেন, আপনার যদি ঘুম না হয়, মেজাজ খিটখিটে হয়, শারীরিক অন্য সমস্যা দেখা যায়, অরুচি হয়, তখন আপনি মনে করতে পারেন যে না, এটি আপনার একটি বড় সমস্যা এবং এই স্মৃতি আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আপনাদের অনেক সময় আমরা নিলাম আজকে। তো শেষ পর্যায়ে এসে আমরা একটু সামগ্রিক মন্তব্য শুনবো আপনাদের কাছ থেকে যে বিষয়টি নিয়ে মূলত, কারণ কোভিড-19 আসলে খুব দ্রুতই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে না, অন্তত আমাদের এখন পর্যন্ত এভিডেন্স তাই বলে। তো আমাদেরকে কোভিড নিয়েই চলতে হবে। এই যে কোভিড নিয়ে আমাদের চলতে হবে, তাহলে বেশ কিছু সমস্যা আমাদেরকে প্রতিনিয়ত, আমাদের জীবন আচরণ অনেক কিছু পরিবর্তন অলরেডি আমরা করেছি, এবং সামনের দিন কিন্তু সেই পরিবর্তন হয়তো আরো নতুন কিছু পরিবর্তন আমাদের যুক্ত করতে হবে। তার মধ্যে যেমন আমরা এখন সারাক্ষণই মাস্ক পরতে বাইরে বের হলি, আমরা কোথায় হাত দিলাম সেটা নিয়ে দুশ্চিন্তায় থাকি, কেউ একটা কাশি দিল সেটা নিয়ে ভয়ে থাকি। তো সারাক্ষণ আমরা এই পরিস্থিতির মধ্যে যাচ্ছি। তো এই পরিস্থিতিগুলা কিংবা আমরা অনেকেই আমরা আসলে আমাদের যে জীবন আচরণ, আমাদের মতো দেশে যদি বলি, একটা বড় অংশই বলা যায় যে মানুষগুলো কিন্তু সেটা ফলো করছে না। আমরা বের হলে কিন্তু দেখি। তো এই বিষয়গুলা কিন্তু অনেক আমরা ফেস করবো এই চ্যালেঞ্জগুলা, কারণ এই চ্যালেঞ্জগুলো আমাকে ফেস করতে হবে, এটা এখন আমাদের বাস্তবতা। তো এই ব্যাপারে আপনাদের সুনির্দিষ্ট মতামত শুনে তারপর আমরা আজকে সেশনে ক্লোজ করতে যাব। প্রথমেই আমি ডক্টর হাসান, তোমার দৃষ্টি আকর্ষণ করছি। কোভিডকে নিয়েই আমাদের থাকতে হবে, এবং আমি একটা কথা বলি যে আসলে আমাদের সমাজের ক্ষেত্রে সবাই যেটা একটা মেটাফোর ছিল যে জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। আমরা কিন্তু সবাই উপদেশ দিচ্ছি, আমরা সবাই বিভিন্ন কথা ফেসবুকে লিখছি, কিন্তু অনেক সময় আমরা নিজেরা মানছি না। আবার একইভাবে আমরা সবাই সবকিছু বুঝি, কিন্তু আমার নিজের যে কাজটুকু সেইটুকু কিন্তু আমরা বুঝি না। যার ফলে যেটা হচ্ছে, আমাদের সমাজে ক্রমশ বিভিন্ন ধরনের যে ভুল মেসেজ, যে বার্তাটি আসলে মানুষের কাছে যাওয়া উচিত না, এই ধরনের বার্তাটি যাচ্ছে। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নিশ্চয়ই জানেন যে আংশিক সত্য এটি কিন্তু মিথ্যা থেকেও ভয়ঙ্কর। কাজেই আমাদেরকে প্রথম যেটি করতে হবে, আমি যেটি বলবো, যে কোনো গুজব, মিথ্যা সংবাদ, অবৈজ্ঞানিক তথ্য, কুসংস্কারাচ্ছন্ন যে কোনো তথ্য, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনি কোভিডকে মোকাবেলা করবেন অবশ্যই বিজ্ঞান দিয়ে। কোভিডকে আপনি কখনোই আবেগ দিয়ে, কোভিডকে কখনোই আপনি কুসংস্কার দিয়ে, কোভিডকে কখনোই আপনি সামাজিক রীতিনীতি, প্রচলিত আইন কানুন দিয়ে আপনি ঠেকাতে পারবেন না। এটিকে বিজ্ঞান দিয়েই ঠেকাতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কোভিড এসেছে জীবনে, আবার হয়তো ভবিষ্যতে এটি অন্যান্য যে রোগ আছে যেমন এইডস, অন্যান্য ফ্লু,
মার্স, সার্স, অন্যান্য যে রোগগুলো আছে এগুলোর মতোই হয়তো আমাদের জীবনের একটি অংশ কোভিড হয়ে যাবে, যে কোভিডকে নিয়েই আমাদের থাকতে হবে। সেক্ষেত্রে কোভিড থেকে বাঁচার জন্য যে প্রিভেন্টিভ মেজার গুলো, এগুলোকে জীবনের অংশ মনে করে আজকে থেকেই এগুলোকে মনে করে যেগুলো জীবনের পার্ট এন্ড পার্সেল, এগুলোকে আপনি ধারণ করা শুরু করে। 2 নম্বরে যেটা বলবো যে আপনি আপনার যে নর্মাল রিদম লাইফের, এটিকে কিন্তু পরিবর্তন করা যাবে না। আপনি কোভিড এর জন্য ছুটি পাচ্ছেন, আপনি ঘুম থেকে উঠলেন দুপুর 2টায়, এটি কিন্তু আপনার স্বাভাবিক জীবনকে ব্যাহত করবে। আপনি আপনার যে সার্কাডিয়ান রিদম ছিল ঘুমের, সেটিকেই কিন্তু আপনি মেনটেন করতে হবে। সকালে ঘুম থেকে ওঠা, যদি কাজ থাকে কাজ না করা, যদি অফিস বন্ধ থাকে বা কাজ না থাকে, সেক্ষেত্রে বাসায় বসে কোনো একটা নির্দিষ্ট আপনার শখের কাজ বা কোনো একটা ভালো কাজে, ছবি আঁকা, বই পড়া, মিউজিক, গল্প, কবিতা লেখা, এগুলোতে কিন্তু আপনি সময় ব্যয় করতে পারেন। 4 নম্বরে যেটা বলবো, কোভিড বিশ্বে যেভাবে মানুষের মানসিক এবং শারীরিক জগতে যে প্রভাব রেখেছে, সেখান থেকে উত্তরণের জন্য আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি আপনি অবশ্যই যথেষ্ট যত্নবান হবেন। আর একদম শেষ কথাটি যেটি বলে আমি আমার মতামত শেষ করতে চাই, সেটি হচ্ছে যে মানুষ মাত্রই অনেকগুলো ইন্দ্রিয়ের সমষ্টি। আপনার এখানে দুঃখ, ভালো লাগা, হতাশা, কষ্ট, অনেক কিছু থাকবে, প্রতিবাদ, দ্রোহ, সংক্ষুব্ধতা, সবকিছু ছাপিয়ে আপনার মধ্যে কিন্তু মানবিকতা যেটা, সেটা প্রকাশ ঘটতে হবে। আপনি সংক্ষুব্ধ হলেন, আপনি হতাশায় থাকলেন, আপনি বিচলিত হলেন, কিন্তু মানবিকতা যেটা বা মানবতা যেটা, সেটাকে কিন্তু ভুলে যাওয়া চলবে না। এবং কোভিড এর কারণে আমার আজকে আত্মীয় স্বজন যে কেউ আক্রান্ত হতে পারেন, আমার পরিচিত মানুষ আক্রান্ত হতে পারেন, আমার কলিগ আক্রান্ত হতে পারেন, আমার বন্ধু, আত্মীয় স্বজন আক্রান্ত হতে পারেন। তাদের প্রতি অন্তত পক্ষে আমরা যেন মানবিক আচরণ করি, এবং কোভিড এর ক্ষেত্রে আমরা যেন আমাদের মানবিকতাটা বিসর্জন না দেই। আমরা জানি আরেকজনকে মানে স্বভাবতই সাহায্যের মনোভাবটা জানি বজায় রাখি। এটাই আমার মেসেজ থাকবে। ধন্যবাদ হাসান। খুব গুরুত্বপূর্ণ দুটি শব্দ আমার চোখে পড়লো, সেটি হচ্ছে যে কোভিডকে আসলে বিজ্ঞান দিয়ে মোকাবেলা করতে হবে। আবেগ দিয়ে কিংবা কোনো রকম গুজব কিংবা মিথ্যা তথ্য, এগুলো দিয়ে আসলে আমাদের মোকাবেলা করা সম্ভব নয়। সুতরাং সঠিক তথ্য কিন্তু আমাদের জন্য একটি বড় অস্ত্র এই মুহূর্তে কাজ করবে। আরেকটি বিষয় মানবিকতা, সেটি অবশ্যই লাগবে। যদিও আমরা লক্ষ্য করেছি কোভিডের শুরুতে অনেক অমানবিক ঘটনা আমরা লক্ষ্য করেছি, সামাজিক মাধ্যমে অনেক ঘটনা আমাদের চোখের সামনে পড়েছে। তো ধীরে ধীরে হয়তো কিছুটা পরিবর্তন হচ্ছে এবং আমরা আশাবাদী, যেহেতু আমাদের কোভিড নিয়ে চলতে হবে, আমরা আরো বেশি মানবিক হব, শুধু আমার আত্মীয় স্বজন না, সবার প্রতি, সব প্রাণী সবার প্রতি। ডক্টর ইমদাদ ভাই, আপনি আপনার কি মতামত, সামনের দিনের চ্যালেঞ্জ গুলো আসলে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? আচ্ছা, আমি খুব বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে আমি আসলে সবকিছু সামারি বলবো, কিন্তু দিনের শেষে প্রথম কথা হচ্ছে প্রতিটা জিনিসের পজিটিভ থাকে, তো আমরা পজিটিভ দেখবো। যেমন হচ্ছে অন্য সময়ে যে ধরনের যে পরিমাণে মানুষজন ঠান্ডা, কাশি, সর্দি বা এই ধরনের ঠান্ডাজনিত সমস্যায় ভুগে, আমি নিশ্চিত করে বলতে পারি যে অন্য সময়ের চেয়ে এই সময় কিন্তু আমরা কম আক্রান্ত হয়েছি। কোভিড তো অত্যন্ত সংক্রামক, এটার কথা আলাদা, কিন্তু অন্য সাধারণ ফ্লু থেকে কিন্তু আমরা কম সংক্রমিত হয়েছি। কেন হয়েছি? কারণ হচ্ছে আমরা সবাই মুখে মাস্ক ব্যবহার করেছি। ভবিষ্যতে যে কাজ নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। ইমদাদ ভাইয়ের মনে এটা সমস্যা। ওকে, ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের দেখছিলেন, আমরা প্রায় শেষ করে চলে আসছি। তো সর্বশেষ যে কথা, যে মানসিক রোগে যারা আক্রান্ত হয় তাদের কিন্তু আমরা জানি যে তাদের জীবন আয়ু কিন্তু কমে যায়। এটা কিন্তু খুবই, হ্যাঁ ইমদাদ ভাই, ইয়েস, হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ ইমদাদ ভাই। আচ্ছা, ঠিক আছে। না, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, আমি সংক্ষেপে শেষ করব, যে আমি আসলে সবাইকে বলবো যে বর্তমানে বাঁচার জন্য স্বাস্থ্যসম্মতভাবে
হাসান, আমরা মনে হয় শেষ করে দেই নেটওয়ার্কটা, আমরা হ্যাঁ কানেকশন নেটওয়ার্কের সমস্যা। শেষ করে দিই। দর্শক যারা এতক্ষণ আমাদের দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আশা করি, আমরা চেষ্টা করেছি আসলে আমরা এই পরিস্থিতি মোকাবেলায় কি কি করা যেতে পারে আমাদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষার জন্য। আমাদের যারা ছিলেন আলোচক, ওনারা সহজ ভাষায় যতটুকু সম্ভব আমাদের প্রেক্ষাপটে যা করা উচিত সেই কথাগুলা গুছানোভাবে আমাদের উত্থাপন করেছেন। আশা করি আমরা সবাই সেটাই অনুধাবন করে পালন করবো, তাহলে হয়তো আমাদের শুধু আমাদের না, আমাদের সোসাইটি এজ এ হোল, আমাদের দেশের অনেক সারা পৃথিবী আসলে আলটিমেটলি আমরা সবাই ফলো করি, অ্যাডভাইস করি, সবার একটা পজিটিভ চেঞ্জ আসবে, এবং সেটি আসলে আমাদের স্বপ্ন, সেটি আমাদের এক্সের সম্ভাবনা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে হাসান অসংখ্য ভাই এবং ধন্যবাদ। ইমদাদ ভাই। অবশ্যই সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য